মাথায় ঘোমটা, হাতে লাল টুকটুকে কাচের চুড়ি, পায়ে রূপার নুপুর, পরনে লাল বেনারসি শাড়ি, কানে ছোট্ট ঝুমকো সোনার দুল পরে বাসর ঘরে বসে আছে রাইসা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে রাইসার বিয়ে হয়েছে গ্রামের সব ভ্রান্ত পরিবারের ছেলে আরিয়ানের সাথে। আরিয়ানের একটা দোকান আছে, সেটাই দেখাশোনা করে। বাবা মার দুইটা বোনের বিয়ে হয়েছে, তারা জামাই সহ আরিয়ানদের বাড়িতেই থাকে। এদিকে রাইসা হলো আরিয়ানদের পাশের গ্রামের কুদ্দুস রহমের মেয়ে। পরিচয় তো অনেক দিলাম, এবার চলেন গল্পের মাঝে ডুবে যাই। এমনিতেই বাইরে যে শীতরে বাবা, কোমল ছাড়া কথাই নেই। রাইসা রুমের দরজা খুলতেই রাইসা একটু ঠিক হয়ে বসে, কেননা রাইসা ভেবেছে আরিয়ান এসেছে। কিন্তু ঘটে তার বিপরীত ঘটনা, কারণ আরিয়ানের সাথে ওর মা বোন ও বোন জামাই আসে। রাইসার শাশুড়ি রাইসার কাছে এসে বলে, এই মেয়ে, তোর গলাতে যে স্বর্ণের চেনটা আছে ওইটা খুলে দে, তোর কাছে থাকলে হারিয়ে যাবে। আর তোর বাপ কি কিপটা রে, মেয়েকে একটা শুধু চেনে দিয়েছে, একটা হারও তো দিতে পারে নাই। বিয়ের প্রথম রাতেই রাইসা শাশুড়ি মায়ের কথা শুনে যেন পুরাই থ হয়ে যায়। সম্মানের ভয়ে মুখে হাজারে কথা আসলেও মুখ ফুটে বলতে পারল না রাইসা। এদিকে আরিয়ান বলে, মা, তুমি যখন রাইসার থেকে ওর গলার চেনটা নিয়ে তোমার কাছে রাখতেই চাচ্ছ, তো কয়েকদিন পরে রাখো। এখন ওকে খালি গলাতে দেখলে সবাই কি বলবে? তুই চুপ থাক, আমি যেটা বলছি সেটাই করতে হবে। মা, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? ও নতুন বউ হয়ে এসেছে তোমার ঘরে, আর তুমি ওর সাথে এমন করতেছো। তোরা একটু বেশি বুঝছিস, তাই তো কষ্টে ভুগতে হয়। শোন, বউকে কখনো আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলতে নাই, তাহলে পরে মাথা থেকে নামানো কষ্টকর। মা একদম ঠিক কথা বলেছে। রাইসা, দেখি এদিকে আসো, আমি খুলে দিচ্ছি, তুমি আবার ছিঁড়ে ফেলতে পারো। রোহিণী কথাটা বলি রুমানাকে সাথে নিয়ে রাইসার গলা থেকে চেন সহ সবকিছু খুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়ান মায়ের কথার উপরে কিছুই বলতে পারে না, সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে রাইসার চোখ থেকেও পানি ঝরছে। শোনো বৌমা, তোমার শ্বশুর যদি এসবের কথা জিজ্ঞাসা করে তাহলে তাকে আবার বলিও না, যদি বলো তাহলে কিন্তু খবর খারাপ আছে। ঠিক আছে মা, আমি কিছুই বলবো না। রাইসার কথার জবাবে আরিয়ানের মা আর কিছু না বলে এই রুম থেকে চলে যায়। আরিয়ান দরজা লাগিয়ে দিয়ে এসে খাটে বসে বলে, আমি কিছুই বলতে পারলাম না, তুমি কিছু মনে করিও না। মা তো কিছু বলতেও পারে না, একদিন দেখবা মা ঠিকই তোমাকে তার মেয়ের মতো ভালোবাসবে। কি বলছেন এসব? আমি এসবের কিছুই মনে করিনি। আর মার কথায় তো আমার কষ্ট হয়নি। উনি আমার গুরুজন। যাই করবে আমার ভালোর জন্যই তো করবে। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। সবসময় এভাবেই নিজের মনকে শক্ত রেখে জীবনে আসা সকল বাধা অতিক্রম করিও, তাহলে দেখবে কেউ তোমাকে আটকাতে পারবে না। আপনি হলেন আমার সকল বিপদের মুখোমুখি হওয়ার একমাত্র হাতিয়ার। আপনি আমার পাশে থাকলে আমি সব রকমের বিপদকেই রুখে দিতে পারবো। আমি তোমার স্বামী, তোমার পাশে তো আমাকে থাকতেই হবে। আমি তোমার আছি আর সারা জীবন তোমারই থাকবো। তুমি যে আমার সেই স্বপ্ন চারিনি, তোমাকে নিয়েই বুকের মাঝে সাজিয়েছি হাজারো স্বপ্নের পাহাড়। আরিয়ানের কথা শুনে রাইসা আরিয়ানের পায়ে হাত দিয়ে সালাম করে। আরিয়ান রাইসাকে বসা থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিয়ে দেয়। আরিয়ানের এমন ভালোবাসা দেখে নিজের অজান্তেই রাইসার চোখে পানি চলে আসে। তারও কারণ আছে, সেটা না হয় পরেই জানতে পারবেন কেমন। ওই লক্ষ্মীটি, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? আর শোনো, তোমার চোখে কিন্তু পানি শোভা পায় না। তুমি যদি আরো কান্না করো তাহলে আমিও কিন্তু কাঁদবো। হ্যাঁ, রাইসা আরিয়ানের এমন কথা শুনে ফিক করে হেসে দেয়। আরিয়ান যেন রাইসার মুক্তঝরা হাসির দিকেই চেয়ে আছে অবাক নয়নে। সেটা দেখতে পেয়ে রাইসা বলে, এভাবে আমার দিকে চেয়ে আছেন কেন? আমি কি কোনো ভিন্ন জগতের প্রাণী নাকি বলেন তো? আরে না, এমন করে কেন বলছো? তুমি তো আমার কাছে স্পেশাল। আমি তো অবাক নয়নে তোমার ওই মুক্ত ধরা হাসিটাই দেখছিলাম। মন চায় এভাবেই সারা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। কি যে বলেন না, আমার হাসি কই এত সুন্দর। তাও স্বামী যখন বলছে তখন সুন্দর তো হবেই। আচ্ছা, তাহলে আপনি সারাক্ষণ এভাবে তাকিয়ে থাকেন কেন?
বউটা তো আপনারই, কেউ কিছু বলবে না। আমি কি তোমার দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে নাকি? আমাকে তো কাজ করতে হবে, না হলে যে পেটের মাঝে ইঁদুর দৌড়াদৌড়ি করবে। আচ্ছা হয়েছে, অনেক কথা তো বললেন, এবার চলেন আমরা দুজন নামাজ পড়ে আসি আগে, তারপর না হয় আপনার মনের জমানো সকল কথা শুনবো। তাহলে সেটাই চলো। বউয়ের অর্ডার কি আর অমান্য করতে পারি নাকি? হাজার হলেও 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। হয়েছে, আর এভাবে লজ্জা দিতে হবে না। এখন যান, গিয়ে টিউবওয়েলের থেকে অজু করে আসেন। আরিয়ানের কথা শুনে রাইসা আরিয়ানের পেটে একটু গুঁতা দিয়ে উপরে কথাটা বলে। এদিকে আরিয়ান রাইসার কথা শুনে বলে, আমি একা শুধু উজু করলে হবে নাকি? তুমি উজু করতে যাবে না? আরে বুধু, আমিও তো যাব তোমার সাথে। আচ্ছা চলো যাই। চলো তাহলে। তারপরে দুজনে রুম থেকে বেরিয়ে টিউবওয়েলের পারে এসে সুন্দর করে উঁচু করে রুমে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজের কাজ শেষ হলে আরিয়ান আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে রাইসাকে দিয়ে বলে, বিয়ের প্রথম রাতে নাকি স্ত্রীকে কিছু দিতে হয়, কিন্তু আমার কাছে তো তোমাকে দেবার মতো গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই নাই। এমনকি আমাদের শরীরটাও বাবা মায়ের দান। তাই আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এবার খুলে আমাকে ধন্য করো ওগো প্রিয়তমা। আরিয়ানের কথা শুনে রাইসা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে দেখে একটা কোরআন শরীফ, তসবিহও আছে, একটা জায়নামাজ সাথে একটা হিজাব। আমার জিনিসগুলো তোমার পছন্দ হয়নি বুঝি? যদি পছন্দ না হয় তাহলে নিতে হবে না। আরিয়ান উপরে কথাটা মন খারাপ করে বলে। আরিয়ানের মন খারাপ দেখে রাইসা বলে, কি বলছেন এসব? হ্যাঁ, আপনি আমাকে যে জিনিস দিয়েছে এগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমার কাছে। আপনার দেওয়া জিনিসগুলো পেয়ে আমি খুবই খুশি এবং শুকরিয়া আদায় করি আল্লাহ যেন আপনার সংসারে আপনার সাথে আমাকে সব সময় হাসি খুশি রাখে। রাইসার কথা শুনে আরিয়ান অনেকটাই খুশি হয়। রাইসাকে বুকে জড়িয়ে নেয়। তারপর রাইসার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কোলে করে খাটে নিয়ে বসিয়ে বলে, দেখো রাইসা, আজ থেকে তোমার শরীরে সবকিছুর দাবিদার আমি, আর তোমার সবকিছুর হেফাজত করাও আমার একটা দায়িত্ব। আর আমার সবকিছু তোমার, তাই এমন কিছু করিও না যাতে আমি কষ্ট পাই। যদি কখনো আমাকে তোমার অপছন্দ বা আমার আচরণে কষ্ট পাও, তখন আমাকে বিনা সংকোচে বলে দিও, না হলে কিন্তু সেটার সমাধান খুঁজে পাবে না। আপনি শুধু আমার পাশে থেকে আমাকে সব কিছু শিখিয়ে আপনার মনের মতো করে গড়ে তুলবেন, তাহলেই হবে। কেননা আমি মনে করি আজ থেকে এই বাড়িটা হলো আমার শিক্ষা কেন্দ্র, আর আপনি আমার শিক্ষক। আপনি আমাকে যেভাবে শাসন করে শেখাবেন আমি তেমনই শিখব। এইভাবে ওদের মাঝে অনেক মত বিনিময় হয়। দুইজনের মনে লুকানো সবকিছু খোলা করে নেয়, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না বাঁচে। এমনভাবে আমাদেরও সকলের উচিত মিরের প্রথম রাতে স্বামী স্ত্রীর সব কথা শেয়ার করা। তাহলে দুজনের মাঝে কোনো দূরত্ব থাকে না, শুধু ভালোবাসার সৃষ্টি হয়। আরিয়ান ধীরে ধীরে রাইসাকে বিছানায় শুয়ে দিয়ে আদর করতে শুরু করে। আরিয়ানের গরমের স্পর্শে যেন রাইসা পাগল হয়ে যাচ্ছে। আরিয়ানের প্রতিটি স্পর্শ যেন রাইসাকে চরম সুখের জ্বরে ভাসিয়ে দিচ্ছে। আরিয়ান রাইসাকে নিয়ে সুখের সাগরে ডুবে যায়। সকালে রাইসা আরিয়ানের আগে ঘুম থেকে উঠেছে। আরিয়ান এখনো ঘুম নিয়েই যেন পড়ে আছে। এদিকে পুরো বাড়িতে হইচই মেতেছে। বিয়ে বাড়ি বলে কথা, গ্রামে বিয়ে হলে এই বাড়ির লোকজনও বাড়ির লোকজন সহ সবাই নতুন বউ দেখার জন্য ভিড় জমায়। এটা দেখতে খুবই ভালো লাগে। আরিয়ানের বোন রুবিন ও ভাবি আমিনা এসে রাইসাকে ডাকছে। রাইসা, ওই রাইসা, তোমাদের ঘুম কি হলো নাকি এখনো ঘুমোচ্ছ? হ্যাঁ, রাইসা বাইরে থেকে ডাক শুনে তাড়াতাড়ি নিজের কাপড় ঠিক করে আরিয়ানের কাপড়ও ঠিক করে দিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই রুবিনা ঘরে ঢুকে বলে, ওই, তোকে কি এখানে ঘুমানোর জন্য আনা হয়েছে নাকি? হ্যাঁ, এত বেলা হয়েছে আর তুই পড়ে পড়ে স্বামীর সাথে ঘুমাচ্ছিস? রুবিনের কথা শুনে রাইসা যেন পুরোই বোকা বনে যায়। কেননা রাইসা কখনো ভাবতেও পারেনি এমন কথা সকাল সকাল শুনতে হবে। এদিকে রুবিনাকে থামিয়ে আমেনা বলে, এই রুবিনা, তুই একটু থাম তো। দেখছিস নতুন বউ, একটু তো ঘুমাবেই। রাইসা, তোমার স্বামী কোথায়? ওকে দেখছি না যে। ভাবির কথা শুনে রাইসা খাটের দিকে ইশারা করে বলে, ভাবি, ওই যে দেখেন আপনার দেবর ঘুমাচ্ছে। ওর ঘুম আমি বের করছি, ও
কি জানে না সকালে বউকে গোসল করাতে হবে আর তার জন্য ভাবিদের বকশিস দিতে হবে? এই আরিয়ান, আরিয়ান, ওঠ, না হলে পানি ঢেলে দেবো কিন্তু। বউ এমন করিও না তো, আর একটু ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারেনি। আরিয়ানের কথা শুনে রাইসা তো পুরাই যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এদিকে আরিয়ানের এমন কথা আর লজ্জায় লাল হওয়ায় রাইসাকে দেখে আমিনা বলে, এই যে দেবর সাহেব, আমি তোমার বউ না, আমি তোমার ভাইয়ের বউ, বুঝলে? এবার ওঠো হারামজাদা। ভাবি নাম শুনে আরিয়ান লাফ দিয়ে উঠে পড়ে আর চোখ টলতে টলতে বলে, ভাবি তোমরা আর আসার সময় পাওনি? দেখছো আমার বউটা কিরকম লজ্জায় লাল হয়ে আছে। আহারে, নিজের বলতে লজ্জা করেনি, আর আমি আইছি দেখে এখন আমার সব দোষ। ওই টাকাটা দে, 1000। ভাবি তুমি আমার থেকে আচার খাওয়ার জন্য টাকা না চেয়ে ভাইয়ার থেকে চাইলেই তো পারো। আর আইসো তো আইসোই, তাও আবার পুরো 1000 টাকা, হায় হায়। ওই হারামি, আমি তোর থেকে আচার খাবার জন্য টাকা চাইবো কেন? হ্যাঁ, আমার স্বামীর কি টাকা নাই নাকি আচার কেনার জন্য? ভাইয়ের যদি টাকা আসেই তাহলে তুমি এই সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে বউকে লজ্জায় ফেলে টাকা কেন চাচ্ছ শুনে? দেখেছো ভাবি, আরিয়ান এখন জেনেও না জানার কেমন বাহানা করছে। আমার মনে হয় সবই মেয়ে শিখিয়ে দিয়েছে। আপা আমি ভাবির সাথে মজা করে কথা বলছি, তাহলে তুই রাইসাকে এর মাঝে টানছিস কেন? টানবো না তো কি করব? রাইসাই তো শিখিয়ে দিয়েছে যে সকালে টাকা চাইলে এমন বাহানা করতে। আপা এবার থাম, অনেক হয়েছে। ভাবি তুমি বলো তো আসলে কিসের টাকা যাচ্ছ? ওই হারামি, তুই জানিস না তোর বউকে গোসল করাতে হবে, এই জন্য আমাদের টাকা দিতে হবে। এ বললেই হলো, টাকা মনে হয় গাছে ধরে আছে। তুমি বললে আর আমি ঝাঁকি দিয়ে পেরে এনে তোমার হাতে দিয়ে দেই। আর রাইসের হাত পা আছে, ও একাই সাবান দিয়ে ঘষে ঘষে গোছানো করতে গেছে, তোমাদের লাগবে না। আরে গাধা, এটা আমাদের গ্রামের নিয়ম, সকালে নতুন বউকে ভাবিরা মিলে গোসল করানো, আর আমাদের খুশি করার জন্য জামাইকে বকশিস দিতে হবে। বকশিস যদি নিতে হয় তাহলে তোমার বর আর আমার দুই দুলাভাইকে বলো গা, আমি কেন টাকা দিতে পারবো না? সারা রাত বউকে নিয়ে মজা করেছো, উনি আর এখন টাকা দিয়ে ভাই। ওই তুই দিবি কিনা বল সেটা, না হলে তোর বউ এইভাবে থাকবে, কেউ খেতেও দিবে না। ভাবির কথা শুনে আরিয়ান পড়ে যায় আর এক বিপদে। কেননা এখানে নিয়ম, নতুন বউকে সকালে ভাবিরা মিলে গোসল করিয়ে দিলে খাবার খাবে, না হলে নাই। এখন বউ বাঁচাতে পকেটে হাত তো দিতেই হবে, তাই না? আচ্ছা ভাবি তোমরা ওকে নিয়ে গোসল করিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। দেখ আরিয়ান, তোর কথায় ওকে গোসল করাতে নিয়ে যাচ্ছি, পরে যদি পাল্টি মারিস তাহলে কিন্তু খবর আছে। আরিয়ানের ভাবি কথাটা বলেই রাইসাকে নিয়ে যায় গোসল দেওয়ার জন্য। কয়েকজন মিলে রাইসাকে গোসল করানো শেষ হলে ফিরার উপরে ভেজা অবস্থায় রেখে আরিয়ানকে ডাকে, কই গো দেবর সাহেব, এখানে আসো আর টাকা দিয়ে বউকে নিয়ে যাও, না হলে তোমার বউ এই শীতের সকালে ভেজা কাপড়ে পটল তুলতে যাবে। ভাবির কথা শুনে আরিয়ার রুম থেকে বেরিয়ে এসে 100 টাকা 6টা নোট আমিনার হাতে ধরিয়ে দিয়ে বলে, ভাবি গো এবার আমার বউকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো, নাহলে আমার বউয়ের এমনিতেই যেই শরীর, তাতে এই শীতের সকালে কিছু সময় পরে ঘরে না নিয়ে কবস্থায় নিতে হবে। ওই হারামি, তোর সাথে মিটছে 1000 টাকা, তুই এখন এখানে নোট না দিলে রাইসা এইভাবেই এখানে থাকবে। দেখ শীতে কাঁপতেছে। ভাবি তোমরা আমার অবলা বউটাকে পেয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছো তাই না? এবার বুঝতেছি, তোমার বোনকে বিয়ে করলে আমার টাকাটা বেঁচে যেত। এই যে দেবরজি, যেটাই বলো না কেন, কোনো কাজ হবার নয়, এখন টাকা দে। দুলা ভাই তোমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ, কিছু কিন্তু বলছো না, এরা আমাকে দেউলিয়া করে দিচ্ছে জেনেও। শালাবাবু নতুন বিয়ে করেছো, এখন একটু একটু টাকা খরচা করতেই হবে, এমন ঝড় আমাদের উপর দিয়েও গেছে। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, শালাবাবু তাড়াতাড়ি টাকা দেন, না হলে রাইসা গেল কিন্তু। আরিয়ান বইয়ের কথা চিন্তা করে ওই টাকা ফেরত নিয়ে লুঙ্গির কোষ থেকে করকরা 1000 টাকার একটা নোট বের করে ভাবির হাতে দিয়ে, ভাবি দেখো আমার বউটাকে যেন আবার শীতে না নিয়ে যায়। এমনিতেই তোমরা শতের মাস গোসল করো না, শীতকে দেখে। হ, কইছে আমরা তো তেদের মতো 12 মাস গোসল না করে থাকার মানুষ। সর এবার, আমাদের কাজ শেষ। এভাবেই হাসি মজার মাধ্যমেই রাইসাকে ঘরে নিয়ে হালকা সাজিয়ে দেয়। এদিকে রাইসাদের বাড়ি থেকে রাইসার বাবা আর ছোট ভাই আসে।
এক হাতে 2 কেজি ওজনের 2 রুই মাছ আর 1.5 কেজি মিষ্টি, যেটা দেখে রাইসার মায়ের মেজাজ তো গরম হয়ে যায়। মনে মনে বলে, কি কিপটার কিপটা, প্রথম মেয়ের জামাই বাড়ি আইছে, কিসের কি বড় মা হাত ভর্তি মিষ্টি নিয়ে আসবে, আর আনছে কি না ছাটকা মাছের থেকে একটু বড় রুই মাছ আর কেজি খানিক মিষ্টি। এদিকে রাইসার বাবা এসে রুবিনা ও রোহিণীর হাতে ওইগুলা দিয়ে রাইসার শাশুড়ির কাছে এসে বলে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ভালো, আর রাখলেন কই? এভাবে কি কেউ মেয়ের বাড়ি আসে? একটা ফকিরও তো এর থেকে বেশি নিয়ে মেয়ের বাড়ি যায়। রাইসার শাশুড়ির কথা শুনে রাইসার বাবার মুখে কোনো কথা নেই। তার যেন মনে হচ্ছে এখন যদি মাটি ফেটে ভিতরে ঢুকে যেতে পারত তাহলেই ভালো হতো। সে যে গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তবু অনেক কষ্টে টাকা পয়সা ধার দেনা করে এইটুকু নিয়ে আসতে পেরেছে। দরজা দাঁড়িয়ে রাইসার ছোট ভাইয়ের মাথায় হাত বুলাচ্ছে আর চোখের পানি মুছতেছে। কি আর করব বেয়ান, আমি চেষ্টা করেছিলাম বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে আসব, কিন্তু কি কপাল আমার, আজকে বাজারে বড় মাছটাই ওঠায়নি। আহা, কি সুন্দর কথা। আচ্ছা বুঝলাম, বাজারে বড় মাছ উঠে নাই, কিন্তু এর থেকে বড় মাছ তো আরো ছিল, সেগুলো না হয় বেশি করে আনতেন। আর মিষ্টি যে তৈরি করে তারা মনে হয় আপনার ওই কয়টা মিষ্টি বানিয়ে মইরা গেছে, তাই না? ঠিক তা না আসলে। চুপ থাকেন সবাই। আমার কপালে কেন যে এমন ফকিরের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে গেলাম। উপরের কথাটা বলে হনহন করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আরিয়ানের বোন আর বোনের জামাইরাও একই ব্যবহার করে। তবে আরিয়ানের একটা দুলাভাই আবার ভালো। আরিয়ানের শ্বশুরের চোখ মোছা দেখে তা ওই সাহেব মন খারাপ করিয়েন না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এদের মাথা একটু গরম তো, তাই এমন করেছে। না বাবা, তেমন কিছু না, আমার চোখে একটু ময়লা লেগেছিল তো, তাই আর কি। তাই সাহেব, আমি যে আপনার মতোই দিনমজুর, বাবারই সন্তান, তাই বাপের কষ্টটা আমি বুঝি। ওই রাইসা তাই কে ঘরে নিয়ে বসতে দাও। দুলাভাইয়ের কথা শুনে রাইসা ওর বাবাকে সাথে নিয়ে ঘরের সোফায় বসতে দিলেই কোথা থেকে ওর শাশুড়ি এসে রাইসাকে বলে, ওই তোর জানা আছে ওই সোফার দাম কত? তোর বাপের মতন ফকির খেয়ে যে এখানে বসতে দিচ্ছিস, যদি এই সোফার রং জ্বলে যায় তখন কি হবে? তোর বাপের কি ক্ষমতা হবে এমন সোফা কিনে দেওয়ার? আম্মা, আমি আসলে বুঝতে পারিনি। চুপ থাক। আর ওই যে ফকিরের বেয়াই, আমার কথা শুনে ও কি আপনার লজ্জা হচ্ছে না? এখনো এখানে বেহায়ার মতন বসে আছেন। আমার কত শখ ছিল ছেলেকে শ্বশুরবাড়ির থেকে সব ফার্নিচার দিবে, কিচ্ছুই হলো না। বিয়া সাহেব, আমার সামর্থ্য হলে তো আমি নিশ্চয়ই দিতাম। আল্লাহ যে আমাকে এমন চাঁদের মতো একটা মেয়ে দিয়েছে, কিন্তু তার স্বামীর বাড়িকে সাজিয়ে দেবার মতো ক্ষমতা যে দেয়নি। উপরের কথাটা বলেই রাইসার বাবা চোখের পানি মুছে নেয়। রাইসার শাশুড়ি আরে কিছু বলতে যাবে, ঠিক তখনই রাইসার শ্বশুর আর আরিয়ান চলে আসে বাজার থেকে। তাই আর তেমন কিছু বলতে পারে না। আসলে রাইসাকে রাইসার শ্বশুর আর আরিয়ানের বোন জামাই শরীফ পছন্দ করে এই বাড়িতে আরিয়ানের বউ করে নিয়ে আসে, যেখানে রাইসার শাশুড়ি বরাবরই চাইতো আর তার বান্ধবীর মেয়েকে বউ করে আনতে। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কেমন আছেন? এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বিয়া সাহেব, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার মেয়ের মতো চাঁদের টুকরো লক্ষ্মী একটা মেয়েকে আমার ছেলের বউ করে এনে কি ভালো না থেকে পারি? এই রাইসার শ্বশুরের কথা শুনে রাইসার বাবার মনে সকল কষ্টটা যেন এক নিমিষেই দূরে পালিয়ে যায়। কেননা সে এই বাড়িতে মেয়ের জন্য ভালো কাউকেও দেখলো। আরিয়ান ও শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করে, আব্বাজান কেমন আছেন? বাবা, এত সময় তোমাদের না দেখে ভালো না থাকলো, এখন তোমাদের দেখে আমার খুবই ভালো লাগছে। তা তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আপা, তোরা কি আব্বাকে খেতে দিয়েছিস নাকি এখনো না খাইয়েই রেখেছিস? তোর বউ থাকতে আমরা কেন খেতে দিতে যাব? আর তোর শ্বশুর যা। এই রোহিণীর মুখের কথা শেষ না হতেই পাশে থেকে রাইসা বলে ওঠে,
যেন আরিয়ানও তার শ্বশুর কিছুই বুঝতে পারে না। আসলে বাবা আর রাফি তো একটু আগেই আসলো, তাই একটু পরে আপনারা আসলে খেতে দিব ভেবে এখনো দেইনি। বৌমা, কি বলো এইসব? বিয়াই সে কখন এসেছে আর তোমরা তাকে এখনো না খাইয়ে রেখেছো? হ্যাঁ, তাড়াতাড়ি খেতে দাও। আর আরিয়ান, চল আমরা দোকানের কাজটা সেরে আসি। বাবা চলো, রাইসা ওনাদের খেতে দাও, আমরা যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইয়েন আর সাবধানে ফিরে আইসেন। রাইসা আরিয়ানরা চলে যাবার পরে খাবার জন্য টেবিলে নিয়ে বসতে দিয়ে কাজের মেয়ে রহিমার সাথে খাবার নিয়ে এসে টেবিলে রাখে। আর টেবিলে বসে রাইসার বাবার সাথে এটা সেটা নিয়ে কথা বলছে শরীফ। এদিকে আম্মা দেখছেন বড় ভাই রাইসার বাপের লগে কি সুন্দর ভাব জমাইতেছে। জমাবে না আবার? ও যে একটা ফকিরের সন্তান, তাই ফকিরের প্রতি একটু টান তো হবে। দেখো তো ওদের খেতে দিছে কি কি দিয়ে। মা, কি দিয়ে দিছে মানে? আমি তো দেখে আসলো তুমি যে বড় মাছের মাথাটা তোমার জন্য রেখেছো, সেটা দিয়ে রাইসার বাপের প্লেটে আরো কত কি। কি ওই ফকিরের মেয়ে এত বড় সাহস আমার শখের জিনিস অন্যকে দেয়? দাঁড়া, ওর বাপকে আমি মাছ খাওয়াচ্ছি। আরিয়ানের মা রাগে গজগজ করতে করতে খাবার টেবিলে চলে এসে দেখে তার শখের মাছের মাথাটা রাইসার বাবার প্লেটে। মাত্রই রাইসার বাবা মাথাটায় হাত দিবে অমনি রাইসার শাশুড়ি প্লেটটা টান দিয়ে নেয়, যেটা থেকে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। আর রাইসার বাবা তো পুরাই বোকা হয়ে গেছে, এমন অবস্থা। এই যে ফকির বেয়াই, জীবনে এমন বড় মাছের মাথা খাইছেন? হ্যাঁ, এত বড় মাছ খেতে না যোগ্যতা লাগে। তোদের মতন ফকিরের সে যোগ্যতা নেই। আর এই যে ফকিরের মেয়ে, তোর সাহস কি করে হয় এই মাথা তোর বাপকে দেওয়ার? রাইসার শাশুড়ির কথা শুনে রাইসার বাবা যেন সেখানে জমে বরফ হয়ে গেছে। আর রাইসার চোখ থেকে তো পানি ঝরছে। রাইসা কিছু বলতে যাবে এমন সময় আম্মা আসলে এই মাথাটা আমি তাই সাহেবকে দিছি, রাইসা দেয়নি। তোর রক্তে যে ফকিরের রক্ত বইছে, তাই তো ফকিরের জন্য তোর দরদ উতলায়ে উঠে। শোন, তোর বাপকে কালকে রাতে যে বাসি তরকারি আছে সেগুলো দিয়ে খেতে দে। তোদের পেটে তো আবার ভালো খাবার হজম হয় না। রাইসা শাশুড়ি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাইসা কি বলবে, শুধু নীরবে চোখে জল ফেলছে। মারে কাঁদিস না, আসলে তো তোর শাশুড়ি ঠিকই বলেছে। আমি এত বড় একটা মাছের মাথা খেতে পারবো নাকি? দে, আমাকে ওই তরকারিটাই দে। রাইসার বাবার উপরে কথাগুলো বলার সময় চোখ থেকে পানি পড়ছিল, তবুও কি করবে, গরিব মানুষ, তার থেকে ভালো পরিবারে মেয়ের বিয়ে দিয়েছে, এমন কথা তো শুনতেই হবে। রাইসা সেগুলা দিলে রাইসার বাবা খাবার খেয়ে নিয়ে বসে আছে। এমন সময় রাইসার বাবা আসে। কি বৌমা, বিয়াই সাহেবকে তুমি খাইতে দিয়েছো তো নাকি? বাপকে এখনো না খাইয়ে রাখছো? না আব্বা, আমি আব্বা আর রাফিকে খাইয়েছি ভালো করে। ভালো করেছো। তা বিয়াই সাহেব, আমার বাড়িতে এসে কেমন লাগছে আপনার? এখানে এসে আমি অনেক সেবা পেয়েছি, এখন ভালো না লেগে কি আর উপায় আছে বলেন? আচ্ছা বিআই সাহেব, প্রায় সন্ধ্যা তো হয়ে এলো। আমি বলছিলাম কি, যদি আরিয়ান আর রাইসাকে আজকে আমার বাড়িতে পাঠাতেন। না না বিয়াই সাহেব, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আপনি ছোট থেকে এত বছর রাইসাকে আপনার কাছে রেখেছেন, এখন আমি কালকে এনে আজকেই আপনার কাছে পাঠাবো? এটা হবে? রাইসা মামুনি আপনার ঘর আলোকৃত করেছে, এবার আমার ঘরটাও একটু আলোকৃত করুক। সে কি বলেন? তাই বলে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব না? সেটা কি হয়? আরে, আমি কি সেটা বলেছি নাকি? আপনি আপনার মেয়েকে নিয়ে তো যাবেন, কিন্তু কয়েকদিন পরে। এখন আমি আমার মেয়েকে পাঠাবো না। এভাবে অনেক কথা বলার পরে রাইসার বাবা কষ্টকে বুকের বাম পকেটে নিয়ে বাড়িতে চলে যায়। রাইসা সারা দিন সবার সাথে হাসি খুশি ভাবে কাটিয়ে রাতে খাবার খেয়ে রুমে এসে কান্না করতে থাকে। এদিকে আরিয়ান বাইরে থেকে রুমে এসে দেখে রাইসা কাছে, তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার রাইসা, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার চোখেও পানি নিয়ে আসে? আরিয়ানের কথা শুনে রাইসা চোখের কোণে জমে থাকা পানি মুছে বলে, কই আমি কাঁদছি? আপনি না এমনি একটা বলেন, আমার চোখে পোকা পড়েছিল, তাই একটু পানি জ্বলছিল তো, তাই আর কি।
আমার বউ এত সুন্দর করে বাংলা বলে আমাকে বুঝাইছে, আর আমি বুঝবো না? এটা কি হয় বলো? বাবা চলে গেছে দেখে মন খারাপ, তাই না? হুম, একটু খারাপ, কিন্তু এখন আপনি আইছেন তাই আমার মনে আর কোনো কষ্ট নেই। হয়েছে, এখন যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছো। আমি আবার কই দৌড়াদৌড়ি করলাম? এমনি একটা বলেন আপনি। সেটা না হয় বাদই দিলাম, তবে একটা কথা বলো তো, মা কি আজকে আমি আর বাবা বাইরে যাওয়ার পরে আব্বার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আরিয়ানের কথা শুনে রাইসার মুখটা শুকিয়ে যায়। তবুও মুখে হাসি রেখে শাশুড়িকে সম্মানের উপরে রাখতে রাইসা বলে, কি বলেন এসব? আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করবে কেন? তারা হলেন পিয়াই বিয়ান। আর তাছাড়া আম্মা তো আমার বাবাকে সেই সম্মান করেছে। তোমার কথা আমার পেটে হজম হলো না, কারণ আমি আমার মাকে ছোট থেকেই চিনি। তবুও তুমি যখন বলছো তখন বিশ্বাস করতেই হবে। যাই হোক, আব্বা তোমাকে বাড়িতে যেতে দেয়নি বলে তোমার মন খারাপ, তাই না? হুম, একদম না। আমার মন খারাপ কেন থাকবে বলেন? আমি তো এক বাবা মা ওই বাড়িতে রেখে এসে এখানে বাবা মা সহ সবাইকেই পেয়েছি। আর বাবা তো আমাকে তার মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আমি সেটাই বলছি। আব্বা তোমাকে একদিনেই সব থেকে বেশি আপন করে নিয়েছে। আমি জানি না বাবা হঠাৎ করে তোমাকে কিভাবে দেখে পছন্দ করে আমার সাথে বিয়ে দিলো। থাক এসব কথা, আর বলে লাভ নেই। আপনার সাথে আল্লাহ আমার জুড়ি লিখে রাখছে, তাই যেভাবেই হোক না কেন আপনার আর আমার বিয়েটা হয়েছে, এটাকেই খুশি মনে শুক্রিয়া আদায় করেন, কেমন? আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমার মতো একটা ছেলের জীবনে তোমার মতো সুন্দরী মেয়েকে পাঠিয়েছে। হয়েছে, আর বলতে হবে না। আপনি থাকেন, আমি আব্বাকে ওষুধ খাইয়ে আসি। আমি দুলা ভাইয়ের থেকে শুনেছি আবার ডায়াবেটিস, তবুও আব্বা নাকি সকালেও হাঁটে না, বেঁচে খায় না, সাথে ঔষধও ঠিক মতো খায় না। ওরে বাবা, বিয়ের একদিন যেতে না যেতেই বাড়ির কার কি সমস্যা সব খবর নেওয়া শেষ। বাড়ির একমাত্র ছেলের বউ আমি, তাহলে এই বাড়ির কার কি সমস্যা সেটার খবর তো রাখতেই হবে, তাই না? রাইসা উপরে কথা বলে রুম থেকে বেরিয়ে যায় সোজা শ্বশুর রুমের সামনে। রাইসা বাইরে থেকে বলে, আসসালামু আলাইকুম আব্বা, আমি কি ভিতরে আসতে পারি? রাইসার কথা শুনে রাইসার শ্বশুর কিছু বলার আগেই রাইসার শাশুড়ি সালামের উত্তর না দিয়েই বলে ওঠে, কি ব্যাপার বৌমা, তুমি এখন আমার রুমের সামনে কি করছো? আরিয়ান কি রুমে নাই নাকি? না আমার ঠিক সেইটা না, আসলে হয়েছে কি। কি মানে করছো হ্যাঁ? রাইসার শাশুড়ির ধমক শুনে রাইসা তো চমকে যায়। এদিকে আরিয়ানের বাবা আরিয়ানের মাকে থামিয়ে বলে, আহা, রোহিণীর মা, তুমি মেয়েটার সাথে কি শুরু করেছো? হ্যাঁ, রাইসা মামুনি, তুমি বাইরে কেন? আসো, ভেতরে আসো। ধন্যবাদ। তামা, তুমি এখন এখানে কি জন্য আসলে? কোনো সমস্যা হয়েছে কি তোমার? যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে কিন্তু একদম ভুল করবে না। না বাবা, তেমন কথা না। আর আমি কি কোনো কারণ ছাড়া বাবার কাছে আসতে পারি না বলে? রাইসার কথা শুনে রাইসার শ্বশুর রাইসাকে সোফায় বসিয়ে বলে, সে কি মা, আমি কি বলেছি তুমি আমার কাছে আসতে কোনো কারণ থাকতে হবে? আর রাইসা, তোমার গলাতে তোমার বাবার দেওয়া চেন কোথায়? কানে দুলো তো দেখছি না। রাইসা শ্বশুরের কথা শুনে কি বলবে ভেবে পায় না। এদিকে রাইসার শাশুড়ি তো ঠোক চিপতে থাকে, কেননা সে আবার আরিয়ানের বাবাকে সেই ভয় পায়। আসলে আমার না কেমন জানি ওইসব পড়তে একদম ভালো লাগে না, তাই আমি খুলে আমার কাছে রেখেছি। আমার কাছে রাখলে কখন হারিয়ে ফেলবো তার ঠিক নেই। বোঝেনি তো, আমি ছোট মানুষ, বুঝি কম। সেটা না হয় বুঝলাম, তাই বলে তুমি এইভাবে থাকবে? কানের দুল নাই, গলা খালি, দেখতে কেমন লাগছে? আমি কালকে তোমার জন্য বাজার থেকে পাতলা দেখে চেন আর দুল নিয়ে আসবো নি। তা এখন বলো, আমার কাছে কেন এসেছো? আমি শুনেছি আপনার নাকি ডায়াবেটিস। হ্যাঁ, সেটা তো আমার আছে, কিন্তু মা, আমি এটার জন্য বেঁচে কুচে চলি না। কিন্তু বাবা, সেটা বললে আমি তো শুনবো না। এখন থেকে আপনি আর আপনার ছেলে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হেঁটে এসে নাস্তা করবেন, শুধু রুটি। আর ঔষধ খাওয়া একদম মিস করা যাবে না। মারে,
এটা কিন্তু আদালতের জর্জের মতো অর্ডার করেছো। আমার কিন্তু ঔষধ খেতে একদম ভালো লাগে না। বাবা, ঔষধ খেতে কারোরই ভালো লাগে না, তবুও রোগের থেকে মুক্তি পেতে শত কষ্টের পরেও খেতে হয়। আমি তো শিক্ষিত না, বেশি কিছু বুঝি না, তবুও আমার মূর্খ জ্ঞান থেকে যেটুকু জানি সেটুকু বললাম। এখন ঔষধ কোথায় বলেন, আমি খাইয়ে দিচ্ছি। রাইসার শ্বশুর তার প্রতি রাইসার এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছে। আর এইদিকে রাইসার এমন কাণ্ড দেখে রাইসার শাশুড়ি রাগে জ্বলতে জ্বলতে মনে মনে বলে, আইসে শ্বশুরকে নিজের বশে নিতে। আরে তোকে তো আমি ধীরে ধীরে বুঝাবো আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে নাচতে নাচতে আসার শাস্তি কি হয়। তুই শুধু সময়ের অপেক্ষায় থাক। রাইসার শাশুড়ি এসব ভাবতে থাকে। আর এদিকে মিস্টার রফিক আলমারি থেকে ঔষধ বের করে রাইসার হাতে দিয়ে বলে, বৌমা, এই যে দেখো, ডাক্তার এইসব ঔষধ আমাকে দিয়েছে খাবার জন্য, কিন্তু আমার ভালো লাগে না দেখে খাই না। ঠিক আছে, আগে যা করেছেন সেটা বললে তো আর ফিরিয়ে আনা সম্ভব না, তবে এখন থেকে আগের সব ভুলকে আর করা যাবে না। রাইসা দেখে ও শ্বশুর বলার আগেই রাতের যেই ওষুধগুলা খেতে হবে সেই পাতা থেকে ঔষধ বের করে ও শ্বশুরকে খাইয়ে দেয়। রাইসার এমন কাজ দেখে মিস্টার রফিকের মনে প্রশ্ন আসলেও রাইসার শাশুড়িকে দেখে সেই প্রশ্নটা আর করে না। রাইসা ওষুধ খাইয়ে তাদের বলে রুম থেকে বাইরে এসে রুমে যাওয়ার সময় দেখে শরীফ সাহেব বসে আছে। দোলা ভাই, বাইরে বসে কি করেন এই শীতের মাঝে? ও রাইসা, তুমি আর বলো না, আমার রুমেও যেমন শান্তি, এখানে শীতের মাঝে বাইরেও তেমনি শান্তি। তুমি কোথায় গেছিলে এখন? আমি বাবাকে তার ঔষধ খাইয়ে আসলাম। দোলা ভাই যান, গিয়ে ঘুমান, আপা একা একা আবার ভয় পাবে। আরে কি যে বলো না, তোমার আপা নিজেই তো একটা ভূতনি, ও আবার ভূতকে দেখে কি ভয় পাবে? শরীফের কথা শুনে রাইসা কিছু বলতে যাবে তার আগেই আরিয়ানের ভাবি এসে হাসতে হাসতে বলে, এই যে মিস্টার শরীফ সাহেব, এভাবে যে আমার ননদকে ভূতনি বলছেন, পরে আবার ভূতনির পাটায় মশলা পেশার মতো আদর সামলানোর ক্ষমতা আছে তো? কি যে বলেন না ভাবি, এত বছর হলো তো সহ্য করেই আসতেছি। আজকে আর নতুন কি, আল্লাহ যদি এই শরীরটাকে পাথর দিয়ে বানাতো তাহলে হয়তো পাটায় পিষতে পিষতে ক্ষয় হয়ে যেতাম। তুমি পারো বটে, কি আর করবা, সহ্য করতে হবে, বউটা তোমার। তাই রাইসা, তুমি নতুন বউ হয়ে আমার দেবরকে এই শীতে একা রেখে বাইরে কি করো? দেবর আমার ঠান্ডায় গলে যাবে তো। ভাবির কথা শুনে রাইসা তো লজ্জায় লাল হয়ে যায়। কিছু বলতে গিয়েও না বলে লজ্জা পেয়ে রুমে চলে আসে। ভাবি, আপনিও না দিলেন ওকে লজ্জায় ফেলে। যাই বলেন ভাবি, এই একদিনে বুঝেছি রাইসা মেয়েটা খুব ভালো। তাই তো, এত কিছু সহ্য করলো, না হলে এই যুগের মেয়ে হয়ে চুপ থাকে? তোমার বউ শাশুড়ির চুলের মুঠি ছিঁড়ে ফেলতো। ভাবি আপনিও না। আচ্ছা থাকেন, আমি গিয়ে ভূতনির অত্যাচার সহ্য করি। এখানে মশার অত্যাচারের থেকে ঘরে বড় অত্যাচার মনে হয় ভালো। সেটাই করো। এদিন রাইসাকে এভাবে লজ্জার ভাব নিয়ে রুমে আসতে দেখে আরিয়ান দোকানের হিসাবের খাতা রেখে বলে, কি ব্যাপার, আমার বউটার এমন লজ্জার কি কারণ বুঝলাম না তো। আর বলিয়ে না, ভাবিটাও কেমন, কখন কি বলে লজ্জায় পড়ে যাই। ও, আমি না ভাবি খুবই মজার মানুষ এবং মানুষ হিসেবেও খুব ভালো। তার বাবা মা নাই, তবে আমার আব্বা ভাবিকে খুব ভালোবাসে। সেটা তো আমি দেখেছি। আসলেই ভাবি অনেক ভালো মনের একজন মানুষ। আচ্ছা, আপনি এখানে না ঘুমিয়ে জেগে আছেন কেন? কিভাবে ঘুমাবো বলো, আমি তো রাতে কোল বালিশ ছাড়া ঘুমোতেই পারো না। কোল বালিশ ছাড়া ঘুমোতে পারেন না, ভালো কথা। ওই যে ওখানে তো কোল বালিশটা সুন্দর করে চেয়ে আছে আপনার দিকে, সেটা দেখেন নাই? হুম, কারণ ওকে তো এতটা বছর বুকে জড়িয়ে সংসার করছি, এখন তুমি আসাতে ওকে ডিভোর্স দিছি, তাই দূর থেকে হিংসে করছে। আপনিও না, কোল বালিশ আবার কিভাবে হিংসে করে শুনি। এই যে আমি ওকে আগে জড়িয়ে ধরে ঘুমাতাম, এখন তুমি আসাতে ওকে আমার বুকে তো দূরের কথা আশেপাশেও আসতে দেয় না, তাহলে ওর হিংসে হবে না বলো? এমনিতেই তো আর লোকে বলে নাই কোল বালিশ হলো মেয়েদের সতীন। হয়েছে, আর দুষ্টুমি করে কথা বলতে হবে না। কোল বালিশ পেয়েছেন, ঘুমান, সকালে আবার নামাজ পড়তে হবে।
এই শীতের সকালে ঘুম থেকে উঠে আমি নামাজ পড়বো আমি পাবো না। সেটা বললে তো হবে না মিস্টার স্বামী। আল্লাহ আপনার সুখের জন্য এত কিছু করতে পারে, আর আপনি তার খুশির জন্য এইটুকু সময় শীতের মাঝে কষ্ট হয়ে নামাজ পড়তে পারেন না বলেন? আর তাছাড়া নামাজ পড়ে দেখেন, নামাজের মাঝে যেই শান্তি সেটা পৃথিবীর কোনো কিছুতেই নেই। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বো। তুমি যখন নামাজ পড়তে ওঠো তখন আমি না উঠলেও ডেকে তুলে মসজিদে পাঠিয়ে তাহলেই হবে। সেটা কি আপনাকে বলতে হবে? আপনি না উঠলে আমি পানি দিয়ে ওঠাবো, তবুও নামাজ না পড়ে ছাড় দিব না। এভাবে ওদের মাঝে কথা হতে থাকে। আরিয়ান রাইসাকে বুকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম জোর চোখে ধরা দিতেই চায় না। কিভাবে ঘুম আসবে এত সুন্দর চাঁদের নাহান বউকে কাছে রেখে? কত কিছু মন চাইছে বেচারার। দেখছেন ভাই, বিয়ে করেও জ্বালা আবার না করেও জ্বালা। বিয়ে করে বউকে রেখে ঘুম আসে না, আর বিয়ে না করে একলা খাটে বউ ছাড়া ঘুম আসে না। কার তলে সারার ঘুম তুই আসবি কখন? সকালে ফজরের আজানের শব্দে শুনতেই রাইসার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে কাপড় ঠিক করে। এই যে শুনছেন, আজান হয়েছে, এখন উঠে আব্বার সাথে নামাজ পড়তে যান, সাথে দুলাভাইকেও নিয়ে যাইন। রাইসার কথা শুনে আরিয়ান ঘুম থেকে উঠে রাইসার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হয়ে উজু করে ওর বাবার সাথে বোন জামাইকে নিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায়। পরে নামাজ পড়ে বাইরে হাঁটতে যায়। এদিকে সকালে সবার চা না দেওয়াতে রাইসার শাশুড়ির রুমে এসে চুলের মুঠে ধরে। হারাম জাদি, তোকে কি এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য আনা হয়েছে? হ্যাঁ, নবাবের বেটি, এত যে কাজ পড়ে আছে সেটা কি তোর মায়ে এসে করে দেবে? আবার এত বেলা হয়ে গেছে তবুও কারো রুমে চা পর্যন্ত দেসনি? আম্মা, আসলে আমি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করলাম তো, তাই একটু দেরি হয়েছে। চিন্তা করিয়েন না, আমি এক্ষুনি সবার জন্য চা করে আনছি। এখন চা দিয়ে কি আমরা গোসল করব? হ্যাঁ, তোকে চা করতে হবে না। এখন গিয়ে পুরো বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব থালা বাসন ঘরে মেজে পরিষ্কার করে সকালে নাস্তা তৈরি কর। হ্যাঁ যা, সবার জন্য আটা দিয়ে রুটি আর আলুর সাথে বেগুন দিয়ে ভাজি কর। আর হ্যাঁ, তুই রুটি বানাতে পারিস তো নাকি আবার রুটির ওপাশে তাকালে ওই পাশে ইন্ডিয়ার তাজমহল দেখা যাবে? মা, তুমি যা বলেছো, আমার তো মনে হচ্ছে ও কোনো কাজ করতেই পারে না। দেখো, সবকিছু আবার জ্বালিয়ে শেষ না করে দেয়। আপা, আমি তো রুটি ভালো করে বানাতে পারি না। বাড়িতে তো সব কাজ আমার মাই করতো। তবে আমাকে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমি সব করতে পারবো। এই সতীনের মেয়ে, কাজ করতে পারিস না তো আমার ছেলেকে বিয়ে করতে গেলি কেন? হ্যাঁ, তোকে এই বাড়ির বউ করে আনছি কি না খেয়ে থাকার জন্য, নাকি যা রুমে রুটি বানা। রাইসা আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। কিভাবে করবে সেটাও ভেবে পায় না। যদিও রাইসা গরিব ঘরের মেয়ে, তবু ওর মা ওকে কাজ করতে দেয়নি কখনো। গরিব ঘরে থেকেও রাইসা রানীর মতোই বড় হয়েছে। তাই তো সব মেয়েকে বিয়ের আগে থেকে কাজ শিখে শ্বশুর বাড়িতে আসতে হয়। কেননা সে কাজ না পারলেই তার শ্বশুর শাশুড়ি বলবে, কি রে সতীনের মেয়ে, তোর মাও চাচি কি তোকে কখনো রান্না করতে শেখায়নি? নাকি তারাও রান্না করতে পারে না, হাওয়া খেয়ে থাকে? এমন কথা কি শুনতে ভালো লাগবে বলেন? রাইসা প্রথম বাটিতে পানি গরম না করেই আটা ঢেলে নাড়ু তৈরি করার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। কারণ যেটুকু পানি লাগবে তার থেকে অনেক বেশি পানি দিয়েছে। যদিও আবার আটা দিয়ে সেটা ঠিক করে। আবার রুটি বেলাতে আর এক সমস্যা, রুটি যতই বেলে ততই আগে যেমন ছিল তেমনই হয়ে যায়। অনেক কষ্টের পরে পরোটা রুটি বানায় রাইসা। একটা ত্রিভুজ তার একটা বাংলাদেশের মানচিত্র, সাথে ইন্ডিয়ার কিছু অংশও যোগ হয়ে আছে। আর রুটির এপাশে তাকালে ওই পাশের মানুষকেও দেখা যায়। কি আর করা, চেষ্টা তো আর কম করেনি। খাবার টেবিলে রাইসা খুশি মনে সবাইকে রুটি ও আলু ভাজি দিলে সবাই রুটির মুখের সামনে নিয়ে দেখতে থাকে আর হাসতে থাকে। বাড়ির কত মিস্টার রফিক সাহেব থাকতে কিছু বলতেও পারে না। ও শাশুড়ি মেজাজ তো চরম লেভেলের পৌঁছে গেছে, যেন রাইসাকে কাজা চিবিয়ে খাবে। বৌমা, তুমি কেন আজকে রান্না করতে গেছো? আগে কাজ দেখে শিখো।
তারপর না হয় কাজ করিও। আব্বা, আমি থাকতে শুধু কেন কষ্ট করে আপনারা রান্না করবে? আমি তো এখন আছি, তাই না? তাই বলে নতুন নতুন তুমি রান্নাঘরে ঢুকবা? পাড়ার লোকে কি বলবে? আমি ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে বউ আইনাই আনছি কাজের মেয়ে। না, বাবা কিছু বলবে না, কারণ তারা জানে একটা মেয়ের বিয়ে হলে তাকে কাজ করেই খেতে হয়। মেয়েদের বিয়ে হলে কেউ বসিয়ে খাওয়ায় না। আর আপনি কোনো চিন্তা করিয়েন না বাবা, আমি সব শিখে যাব ধীরে ধীরে। আচ্ছা, সেটা তোমার ইচ্ছে, তবে রান্না করতে গিয়ে তোমার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ইহ, ছেলের বউ দেখি মনে হয় দরদ উতলে উঠছে। ও যদি কাজ না করে তাহলে কে কাজ করবে, হ্যাঁ? আর এমনিতেই বাড়িতে বউ নিয়ে এসেছে বলে আমি কাজের মেয়ে বিদায় করে দিচ্ছি। বাহ, ভালো করেছো। এখন তোমরা বাহ, ভালো করেছো। এখন তোমরা মা মেয়ে মিলে রান্না করবা। তোমরা তো মেয়ে, রাইসাও মেয়ে। রাইসা তো বললই মেয়েদের বসিয়ে খাওয়ানো কেউ, তাহলে আমি কেন খাওয়াবো? বাবা একদম ঠিক কথা বলেছেন। এমনিতেই ইদানিং আপনার মেয়ের স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে, একটু কাজ করলে যদি কমে। জামাইয়ের কথা শুনে রুবিনা তো রাগে ফুসফুস করে, মনে মনে বলে, শালার জামাই, আব্বা আছে বলে কিছু বললাম না, না হলে তোকে এখনই পাটায় পিষে চিবিয়ে খেতাম। এভাবেই খাওয়া দাওয়া হয়ে গেলে রাইসা সব কিছু গুছিয়ে নিজে খেতে এসে দেখে কোনো রুটি নেই, যেখানে ওর শ্বশুর নিজে রাইসার জন্য 2টা রুটি রেখেছিল। রাইসা কি আর করবে, এক গ্লাস পানি খেয়ে সকালে নাস্তা সেরে নিল। বাড়ির বউ বলে কথা, সম্মান একটু বেশিই থাকে, তাই না? আমি এটা বুঝি না, শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে এত ভালোবাসতে পারে, অথচ বাড়ির বউকে কেন তাদের মেয়ের মতো ভালোবাসতে পারে না? তারা কেন বোঝে না তাদের মেয়েরাও যেমন তাদের কাছে অতি আদরে, তেমনি বাড়ির বউ তো তার মা বাবা ভাইয়ের অতি আদরের। জানি না এই সমাজটা কবে পরিবর্তন হবে। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। রেশা সব কিছু গুছিয়ে রুমে এসে দেখে আরিয়ান দোকানে যাবার জন্য বসে আছে রেডি হয়ে। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি জানো না আমাকে দোকানে যেতে হবে? সরি, আসলে সব কিছু গুছিয়ে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। বোঝেনি তো, বাড়ির একমাত্র বউ আমি, কাজটাও একান্তই আমার। তুমি শুধু কাজ নিয়েই পড়ে থাকো জামাইকে বলে। আমার সেবা করাও যে তোমার দায়িত্ব, সেটা কি মনে নেই? আমার ওপর খুব রাগ করেছেন, তাই না? রাগ করেন স্ত্রীর ওপর, রাগ দেখানোর আপনার অধিকার আছে। আমি না হয় একটু একটু করে সেই রাগটা ভাঙিয়ে পানি করে দিব। রাগ করবো না কেন, তুমিই বলো। এত বছর বউ ছিল না দেখে সবকিছু নিজে গুছিয়ে দোকানে গেছি, এখন বউ নিয়ে এসেও কি নিজেকেই সব করতে হবে? আহারে, স্বামীটা আমার খুব কষ্ট হয়েছে বুঝি। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। এরা এসে চাঁদের মতো ছকমকে মুখটা শুকনো দেখে আরিয়ান জিজ্ঞেস করে, কি ব্যাপার রাইসা, তুমি সকালে নাস্তা করো নাই নাকি? তোমাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। আরে না, আমি তো সকালে খেয়েই আসলাম। আসলে ঘুম চোখে আমাকে দেখছেন, তাই এমন মনে হচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি গেলাম, কেমন? আরিয়ান রাইসার কপালে একটা চুমু দিয়ে চলে যাওয়ার সময় উপরে কথাটা বলে। এইদিকে রাইসা আরিয়ানকে থামিয়ে বলে, এই যে মিস্টার স্বামী, একটু দাঁড়ান। রাইসার ডাক শুনে আরিয়ান দাঁড়িয়ে গেলে রাইসা আরিয়ানের কপালেও একটা চুমু দিয়ে 2 হাত দেখিয়ে দেয়, যেন কারোর নজর না লাগে। রাইসার এমন কাণ্ড দেখে আরিয়ান হাসতে হাসতে ওর বাবার সাথে মোটরসাইকেল নিয়ে দোকানে চলে যায়। আরিয়ানের বাবা টিনের দোকান দেখাশোনা করে, আর আরিয়ান অন্য দোকান দেখাশোনা করে। আরিয়ান বসে বসে একটা হিসাব মিলাতে ছিল, ঠিক তখনই মিম এসে, কি ব্যাপার আরিয়ান ভাই, বাড়িতে নতুন বউ রেখে এভাবে দোকানে বসে আছেন, কাহানি কি? ওই সরি, আমি কি বাড়িতে বউকে নিয়ে বসে থাকবো নাকি? এখানে কাজ না করলে বউকে খাওয়াবো কি? সেটা তো ঠিক, তবে এত বছর পর বিয়ে করলেন, অন্তত বউকে নিয়ে কয়েকটা দিন তো বাড়িতে কাটাতে পারতেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে এমন অনেক দিন আসবে বউয়ের সাথে বসে আরামে সময় কাটানো। এখন তুই যা তো আমার সামনে থেকে। আরিয়ান ভাই, হয়তো তোমার জীবনে এমন দিন হাজারো আসবে, কিন্তু এমন মনের ইচ্ছা আর বয়স কখনোই আসবে না। মিম কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আসলে মিম হলো আরিয়ানের মায়ের বান্ধবীর মেয়ে। ওর মা মিমকেই আরিয়ানের বউ হিসাবে নিতে চেয়েছিল, কিন্তু আরিয়ান মিমকে পছন্দ করে না।
এদিকে রাইসার বাবা বাড়িতে যাওয়ার পর থেকেই মনমরা হয়ে বসে থাকা দেখে রাইসার মা জিজ্ঞেস করে, আচ্ছা, রাইসার বাবা, তুমি রাইসাদের বাড়িতে গেলা হাসি খুশি ভাবে, তাহলে কালকে আসার পর থেকে এমন মনমরা হয়ে আছো কেন? রেহানা, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে রাইসার শাশুড়ি মনের মতো সব জিনিস ওই বাড়িতে দিয়ে আসতাম। কি করবে বলো, আল্লাহ আমাদের যে সেই সামর্থ্য দেয়নি। এখন আমার মেয়ে কি ওই বাড়িতে সুখে নাই? সুখে তো আছে, শুধু আমার মেয়ের চোখে সব সময় পানি লেগে থাকে। তবে তোমার মেয়ে ভাগ্য করে শ্বশুর আর জামাই পেয়েছে মনের মতো, বলতেই হবে। হুম, একদিন দেখবে তোমার মেয়ে ওই বাড়ির সবার মন জোগাতে পারবে। আমি বলি কি, আমাদের যে লাল শার্টটা আছে ওইটা বিক্রি করে তুমি রাইসার বাড়িতে কিছু কিনে দিয়ে আসো। কি বলছো সব? হ্যাঁ, ওই শার্ট তো আমরা বর্গা পাল্টেছি, ওকে বিক্রি করে কয় টাকা বা পাবো? তার থেকে বরং একটা কাজ করে টাকা জুগিয়ে কিছু দিয়ে আসবো। আচ্ছা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করিও। আল্লাহ আমাদের গরিব বানাইছে, এমন একটু কষ্ট তো সহ্য করতেই হবে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে রাইসা দুপুরের খাবার রান্না করে গোসল করতে যাবে এমন সময় ওর ননাস রুবিনা এসে বলে, রাইসা, আমার এই কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে, তুই একটু ধুয়ে দে তো। আমার আবার মাজায় ব্যথা, বসে কাজও করতে পারি না। আচ্ছা আপা দিন, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি, আপনি বসে রেস্ট করেন। রাইসা কাপড়গুলো নিয়ে কেচে রোদে শুকাতে দিয়ে রুমে আসতে যাবে, ঠিক তখনই রোহিণী এসে আরও এক বালতি কাপড় এনে দেয়। কি আর করবে, কষ্ট করে হলেও সব কাপড় পরিষ্কার করে রোদে শুকিয়ে দিতে দিতে দুপুরের খাবারের সময় পার হয়ে যাচ্ছে। তাই ওর শাশুড়ি, ওই সতীনের মেয়ে, কোথায় গিয়ে মরলি? হ্যাঁ, দুপুরের খাওয়ার সময় যে পার হয়ে যাচ্ছে সেটা কি তোর মনে নাই নাকি? মা, তুমি কাকে কি বলছো? ওর তো আর ক্ষুধা লাগে না, ও তো রান্না করার সময় গলসের মধ্যে দিয়েই নিছে। রাইসা যেন ও শাশুড়ি আর ননাসের কথা শুনে পুরাই বোকা বনে গেল। নিজেরাই এত এত কাপড় ধুতে দিয়ে এখন এমন কথা বলছে, যেখানে রাইসার পেটে এখন পর্যন্ত পানি ছাড়া কিছুই পড়েনি। আমা, আপনারা বসেন, আমি এক্ষুনি সব খাবার বেড়ে দিচ্ছি। রাইসা, তুমি এত কাজ করছো, তুমি গোসল করবে না? তোমাকে তো এমনিতেই ক্লান্ত লাগছে। ভাইয়া, আপনারা আগে খেয়ে নিন, আমি তারপরে ফ্রেশ হয়ে খেয়ে নেবনি। তারপরে সবাই খাবার খেয়ে নেয়। এবার সবাই চলে গেলে শরীফ দাঁড়িয়ে থেকে রাইসাকে খাবার খাওয়ায়, কেননা ও বুঝতে পেরেছে রাইসা সকালে কিছুই খায়নি। রাইসা, তুই তো আমার বোনের মতো, তোর যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কি করবি, বউ হয়ে এসেছিস, এই কষ্টের সাথে যুদ্ধ করেই জয়ী হতে হবে। ভাইয়া, আপনাদের দোয়া আর সাপোর্ট থাকলে আমি এমন কষ্টকে কখনো কষ্টই মনে করি না। আমরা তোর পাশে সব সময় আছি। আর একটা কথা মনে রাখিস, সৎ পথে চললে তার জয় এক সময় না এক সময় হবেই হবে। এখন খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে নিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এইভাবেই রাইসার জীবন নামক কষ্টের গল্পের বইয়ের কষ্টের পরিমাণ আরও দিনে দিনে বাড়তেই থাকে। ও শাশুড়ি আগে থেকে এখন আরও বেশি অত্যাচার করে রাইসার উপরে। দেখতে দেখতে ওদের বিয়ের 3 মাস পার হয়ে গেছে, তবুও রাইসা বাপের বাড়ি যেতে পারেনি। একদিন রাতে খাবার সময়, বাবা, রাইসা অন্যের মেয়ে বলে তোমরা কি ওর সাথে এমন অবিচার করেই যাবা বলো? নাই ওর মন বলতে কোনো জিনিস নেই? আরিয়ানের এমন কথা শুনে সবাই যেন আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ানের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে রে বাবা? আমি তো তোর কথার কিছুই বুঝতেছি না, যা বলার সেটা খুলে বল। বাবা, রাইসা এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে 3 মাসের উপরে হলো। আমার শ্বশুর 3 বারের উপরে এসেছে মেয়েকে নিজেতে, তুমি পাঠাওনি। নিজের মেয়ের মতো ভালোবাসো বলে, তাই বলে কি ওর বাপের বাড়িতে যাবার মন ধরে না বলো? তুই ঠিকই বলেছিস, আমি রাইসার সেবা পেয়ে ভুলেই গেছিলাম যে ওরও বাবার বাড়িতে যেতে মন চায়। আরিয়ান, তোকে কালকে দোকানে যেতে হবে না, শরীফ একাই দেখতে পারবে। তুই বরং কালকে রাইসাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে 2 দিন থেকে আয়, তাহলে বৌমার মনটাও ভালো হয়ে যাবে। শ্বশুরের কথা শুনে রাইসার মনে তো আনন্দের ঢেউ বইতে থাকে, যেন খুশিতে এখনই বাড়িতে চলে গেলেই হয়। ঠিক আছে বাবা, আমি তাহলে কালকে ওকে সাথে করে নিয়ে যাবো নি। তবে রাইসা যদি 2-1 দিন থাকতে চায় বাড়িতে, তাহলে রেখে আসবো নি। সেটা করতে পারিস। এমনিতেই বৌমা অনেকদিন হলো বাড়ি যায়নি, ওরও তো মন বলতে একটা জিনিস আছে, ও তো আর কাঠের পুতুল না। তোমরা তো শুধু বক বক করেই যাচ্ছ।
একটা বারের জন্য ভেবেছো রাইসা বাড়িতে গেলে এখানে আমাদের না খেয়ে থাকতে হবে? নিজেরা যদি কাজ করে খেতে না পারো তাহলে 2-1 দিন না খেয়ে থাকবে। আর এমনিতেই 2-1 দিন না খেয়ে থাকলে মানুষ মরে যায় না। আরিয়ান, তাহলে এটাই কথা থাকলো, কেমন? আরিয়ানের বাবা কথাটা বলেই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। খাবার শেষে সবাই চলে গেলে রাইসা সবকিছু পরিষ্কার করে রুমে আসে। রুমে আসতেই আরিয়ান রাইসাকে বলে, কি বৌরানি, এবার খুশি তো? অনেকদিন হলো দেখছি বাবার বাড়িতে যাওয়ার জন্য তোমার মন খারাপ হয়ে আছে। সব সময় চাঁদের মতো ঝকঝকে মুখটাকে মলিন করে রাখো। সেটা তো থাকবেই। আমি যেখানে আগে কোথাও গিয়ে বাবা মাকে ছেড়ে একটা রাত থাকিনি, সেখানে এখানে আপনার সাথে 3 মাসেরও বেশি সময় থেকেছি, বাড়িতে যাইনি। এখন কেমন জানি আমার মনটা বাবা মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ বাবাকে বলে সব সম্ভব করার জন্য। তুমি আমার বিয়ে করা বউ। তুমি তোমার মনের কথা আমাকে না বলার আগে যদি আংশিক বুঝতে বা ধারণা করতে না পারি, তাহলে কিসের স্বামী আমি, বলো? হয়েছে, আর বলতে হবে না। তবে আমি না থাকলে আমার আপনাদের খাওয়ার খুব কষ্ট হবে, তাই না বলেন? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, আমার মা বোন তোমাকে সব সময় প্রেশারে রেখে অত্যাচার করে, তবুও তুমি সব সময় আমার কানের কাছে তাদের নামেই গুণগান গাও, কি করে? এটাই আমার মতো বাড়ির বউয়ের বৈষম্য। তারা হাজারো কষ্টকে বুকের মাঝে ধামাচাপা দিয়ে শ্বশুরবাড়ির সবার গুণ গায়। আর তাছাড়া আমার তো এইসবে কষ্ট হয় না, হয় না। আমি মায়ের করা প্রতিটা অপমানজনক কথাকেই মনে করি তিনি তাকেই বলছেন। কেননা আমাকে যখন বাবা এই বাড়িতে আপনার সাথে বিয়ে দিয়ে বউ করে এনেছে, তখন আমি তো তাদের মেয়ে স্থান পেয়েছি। তাহলে তাহলে আমাকে ফকিরের মেয়ে বললে বলুক না, দোষ কি তাতে? উনি ফকির, আমি তার মেয়ে, সমস্যা নাই তো। জানি না আল্লাহ তোমাকে ঠিক কোন মাটি দিয়ে বানিয়েছেন, তবে তোমাকে আমি যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। তুমি কিভাবে এমন পারো? মিস্টার স্বামী, সব স্ত্রীকেই সময়ের সাথে সাথে সব কিছু পারতে হয়। আর আমাকে আমার আল্লাহ যেই মাটি দিয়ে বানিয়েছেন, আপনাদের কেউ ঠিক সেই মাটি দিয়েই বানিয়েছেন। পার্থক্য আমি আপনি আল্লাহর রাস্তা বা পার্থক্য আমি আপনি আল্লাহর রাস্তায় চলি, কিন্তু আমার শাশুড়ি মা চলেন না। আমি জানি তুমি আমাকে, বাবাকে সহ দুলাভাইকে যেমন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে পাঠাতে পেরেছো, তেমন একদিন আমার মা বোনকেও পারবে নামাজ পড়াতে। ইনশাল্লাহ আপনার এই কথা যেন আল্লাহ কবুল করেন। এখন আপনি ঘুমান, আমি এই কাঁথাটা সেলাই করি বসে বসে। কি বলো এইসব? আমি আরামে এই শীতের রাতে কম্বলের নিচে ঘুমিয়ে থাকবো আর তুমি বসে বসে কষ্ট করবে? এটা হবে না সোনা। আসো ঘুমাও, কাজ পরে করবা। এখন আপনি ঘুমান, এখন আপনি ঘুমান। আমি এই আমি এই কাঁথাটা সেলাই করি বসে বসে। আচ্ছা ঠিক আছে, তবুও রাগ করিয়েন না। আপনি যদি আমার উপরে রাগ করেন, তাহলে যে আমার আল্লাহ আমার উপরে নারাজ হবেন। কেননা প্রতিটি স্ত্রীর দায়িত্ব কেননা প্রতিটি স্ত্রীর দায়িত্ব যদি তার স্বামী তার কাছে ডাকে, তাহলে যতই কাজ থাকুক না কেন, স্বামীর ডাকে সাড়া দিয়ে তাকে সময় দেওয়া। বা আমার বউ দেখি অনেক কিছুই জানে। আচ্ছা রাইসা, আমি শুনেছি তুমি নাকি পড়াশোনা করো নাই? আরিয়ানের কথা শুনে রাইসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে বলে, কি যে বলেন না, কি যে বলেন না। আমার মতো মেয়েকে যদি পড়াশোনা করাতো, তাহলে বাবার সংসারে খরচ কিভাবে চালাতো? তাই আমি বাধ্য হয়ে পড়াশোনা করিনি। ক থেকে খ পর্যন্ত পড়েছি, তাতেই হবে। তবে আমার স্কুলে যাবার খুব নেশা ছিল। ছাত্রী হিসেবেও ছিলাম খুবই মেধাবী। সেটা তোমাকে দেখেই বোঝা যায়। আচ্ছা পড়াশোনা করো নাই তো কি হয়েছে? তোমাকে দিয়ে তো আর আমি চাকরি করাবো না যে পড়াশোনা জানতেই হবে। যেটুকু জানো সেটাতেই হবে। ভবিষ্যতে আমার পোলা মাইয়াকে পড়াতে পারলেই হলো। হুম, সেটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি না হয় আমাদের পোলা মাইয়াকে আরবি শিক্ষা দিমু, আর আপনি বাংলা ইংরেজি অক্ষর শেখাবেন, তাহলেই হবে। আর কোনো চিন্তা নেই। তুমি যা বলেছো। আচ্ছা এবার ছোট বাচ্চাদের মতো কথা না বলে লক্ষ্মীটির মতো ঘুমিয়ে পড়ো তো। আমি তো ছোট বাচ্চাই, কেননা যতদিন না কোনো মেয়ের বাচ্চা হয় ততদিন পর্যন্ত স্বামীর কাছে।
ছোট বাচ্চাই হয়ে থাকতে হয় স্বামীকে জ্বালানোর জন্য। ওরে ফাজিল। আরিয়ান কথাটা বলি রাইসাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আর রাইসাও স্বামীর এমন আদর পেয়ে ঘুমিয়ে যায়। সকালে নামাজ পড়ে সবার জন্য নাস্তা তৈরি করে। সবাইকে খাইয়ে রাইসা বাড়িতে যাওয়ার জন্য রুমে এসে রেডি হচ্ছে। ঠিক তখনই আরিয়ান রাইসাকে বলে, তোমাকে এই গোলাপি শাড়িতেই খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। কারণ নজর না লাগে আমার বউয়ের উপরে। আচ্ছা রাইসা, একটা কথা বলো তো, তুমি তো হিজাব দিয়ে পুরো শরীর মুখটাই ঢেকে নেবে, তাহলে ঠোঁটের লিপস্টিক দেবার কি দরকার? যেন তোমার ঠোঁটের লিপস্টিক তো আর বাইরে কেউ দেখছে না। আপনাকে কে বলেছে আমি লোক দেখানোর জন্য ঠোঁটে লিপস্টিক দিচ্ছি? হ্যাঁ, আসলে কি জানেন, আমরা মেয়েরা না লোক দেখানোর জন্য এভাবে সাজি না। আসলে আমাদের সব সময় সাজুগুজু করতে ভালো লাগে, তাই সাজি। তবে বলতে পারেন সাজটা মেয়েদের অভ্যাসে পরিণত হয়েছে। হয়েছে, এবার তাড়াতাড়ি সাজুগুজু করে চলো, বেলা তো অনেক হয়েছে। বাবা সেই কখন বলে গেছে তোমাকে নিয়ে যেন সকাল সকাল শ্বশুর বাড়িতে যাই। এই তো আর একটু হলেই হয়ে যাবে, আপনার সাথে যাচ্ছি। একটু না সাজলে সবাই বলবে না আপনি আপনার বউকে ফুলের মতো সাজিয়ে রাখেন না। আমি তোমাকে আমার চোখের সামনে সব সময় সাজিয়ে রাখতে চাই, যেন আমার যখন মন চাইবে তখনই তোমার ওই চাঁদ মুখটা দু চোখ ভরে দেখতে পারি। এভাবেই ওরা কথা বলতে বলতে রাইসার সাজার কাজ শেষ হয়ে যায়। আরিয়ান ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রাইসা সবাইকে বলে ও শাশুড়ির কাছে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে নিলেই আরিয়ানের মা সেখান থেকে পা সরিয়ে নেয়। রাইসা চোখের কোণে জল এনে সেই পাটি স্পর্শ করিয়ে সালাম করে উঠে বলে, আমা, আমি বাড়িতে যাচ্ছি, আবার যতটা সম্ভব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসব। আপনি কিন্তু সাবধানে থাকবেন, আর একদম ভারী কাজ করবেন না কিন্তু। আর ঔষধ খাইয়েন, না হলে আপনার প্রেশার বাড়বে। ছেলের বউর কথা জবাবে আরিয়ানের মা কিছুই বলে না দেখে রাইসা সেখান থেকে আরিয়ানের সাথে মন খারাপ করে চলে যায়। এদিকে আমিনা মনে মনে বলছে, মেয়েটা এত ভালো, আর উনি যে কেন এমন করতেছে বুঝি না। যেখানে আমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করেনি। আল্লাহ, তুমি এই মহিলার মনে রাইসার জন্য ভালোবাসার সৃষ্টি করে দাও। ভাবে উপরের কথাগুলো ভাবতে ভাবতেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আরিয়ান মোটরসাইকেল চালাচ্ছে আর পেছনে বসে আছে রাইসা। রাইসার এই মুহূর্তটা খুব ভালো লাগছে, কেননা রাইসার ছোট্ট থেকে শখ ছিল এভাবে স্বামীর সাথে মোটরসাইকেলে চেপে চলা। আরিয়ান মিষ্টির দোকানে এসে অনেকগুলো মিষ্টি ও অন্যান্য জিনিস কিনে শ্বশুর বাড়িতে আসে। রাইসাদের বাড়িতে কোনো ফোন না থাকায় খবর দিতে পারেনি যে রাইসা আসবে। ওরা বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পায় রাইসার মা বাড়ির বাইরে লার্কি বাঁধতেছে রোদে শুকাতে দিয়ে। রাইসাকে দেখেই, রাইসা মা, তুই এসেছিস? বাবা আরিয়ান, তুমি কেমন আছো? আর আসতে কোনো কষ্ট হয়নি তো তোমার? আম্মা, আমি আপনার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি, আর আমাদের আসতেও কোনো অসুবিধা হয়নি। আপনারা সবাই কেমন আছেন? আমাদের আর ভালো থাকা, মেয়েকে বাইরে রেখে কি আর বাবা মায়ের কলিজা ভালো থাকে বলো? তবুও আমি অনেক খুশি এখন তোমাদের দেখে। মা, তুমি কিন্তু মেয়ের জামাইকে পেয়ে নিজের মেয়ের সাথে কথা বলতেই ভুলে গেছো। রাইসার এমন অভিমান ভরা কণ্ঠ শুনে আরিয়ান ও রাইসার মা হেসে দেয়। শোনো মেয়ের কথা, ওই আমি কি তোকে ভুলতে পারি নাকি? হ্যাঁ, তুই যে আমার কলিজার টুকরা নয়নের মণি। সেটা তো আমি জানি, কিন্তু মা, তা আমাদের কি তুমি এভাবে বাইরে দাঁড় করিয়ে কথা বলবে, নাকি ভিতরেও নিয়ে যাবে? ইস রে, তোদের দেখে না আমার মাথাটা পুরো গেছে। আয় আয় ভিতরে আয়। আরিয়ান সবকিছু শাশুড়ির কাছে দিয়ে রাইসার সাথে রুমে চলে আসে। আরিয়ান শুধু রাইসাকেই দেখছে আর মনে মনে ভাবছে, আসলেই মেয়েরা হাজার কষ্টের মাঝে ডুবে থাকলেও বাবার বাড়িতে আসলে খুবই খুশিতে থাকে, ভুলে যায় সেই মনের কোণে জমে থাকা সকল কষ্টকে। রাইসা পোশাক পরিবর্তন করে ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে আরিয়ানকে বলে, নিন, এই লুঙ্গিটা পরে নিন, তারপরে ফ্রেশ হয়ে আসেন। মা আপনার জন্য রান্না করতেছে। দাও। আচ্ছা রাইসা, আমার ছোট্ট শালাবাবুকে যে দেখছে না, আর তুমি যে সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসলে, সেগুলো দিয়েছো তো নাকি? না, এখনো দেয়নি, পরে দেবনি। আর আমার ভাইয়ের কথা কি আর বলবো, ওর কাজ তো শুধু হে পাড়ায় থেকে ওই পাড়ায় গিয়ে ভোলা পানের সাথে খেলা করা, পড়াশোনার নাম তো নাই, শুধু বাদরামি ছাড়া। তুমিও কিন্তু একসময় তোমার এই ভাইয়ের মতোই ছিলে, সেটা ভুলে গেলে হবে না।
হ্যাঁ, আমি অমন ছিলাম। আপনাকে কইছে? ঠিক আছে, আমি তাহলে আমার শাশুমাকে জিজ্ঞেস করে দেখি তুমি অমন ছিলে নাকি ছিল না। না থাক, আপনাকে আর কষ্ট করে মায়ের কাছে হাড়ির খবর জানতে হবে না। এখন ফ্রেশ হয়ে আসেন তো। রাইসা কথাটা বলেই মায়ের কাছে চলে আসে, আর এদিকে আরিয়ান পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে আসে। আরিয়ানেও রাইসা বাইরে মাচায় বসে বাদাম খাচ্ছে আর নানা রকম খুনসুটি করছে। অনেকটা সময় পরে রাইসার মা ওদের খাবার জন্য ডাকে, আর এর মাঝেই রাইসার বাবা ও ভাই চলে আসে খাবার সময়। আরিয়ান, তুমি আসবে সেটা তো জানি না, তাই বেশি কিছু জোগাড় করতে পারিনি। তোমার শাশুড়ি, আমি তো বাড়িতে ছিলাম না, তাই মনে কিছু নিও না। সে কি আব্বা, এসব কি বলছেন? আমার সামনে যা যা রেখেছে সেগুলো তো 7 দিনে খেয়ে শেষ করতে পারবো না, তাহলে আরো কিসের ব্যবস্থা করতে হবে? এই সবই আমার কাছে অনেক ভালো, চিন্তার কোনো কারণ নেই। রাইসা, মাছের মুড়াটা আরিয়ানের প্লেটে দে তো। মায়ের কথা শুনে রাইসা মুখের মাঝের মুড়াটা আরিয়ানের প্লেটে দিতে নিলে আরিয়ান বলে, রাইসা, এই মাছের মোড়াটা না আমাকে না দিয়ে আব্বার প্লেটে দাও, ওনাকে রেখে আমার কি খাওয়া শোভা পায় বলো? না বাবা, তুমি খাও, এমনিতে তোমার জন্য ভালো কিছু আনতে পারিনি। না আব্বা, এটা আপনি খান। আর তাছাড়া আম্মা আমার জন্য এত অল্প সময়ে যা তৈরি করেছেন সেটাই অনেক। এইভাবেই খাবার পর্ব শেষ করে। বিকেলে রাইসা জামাইকে সাথে নিয়ে পাড়ার প্রতিবেশীর বাড়ি দিয়ে ঘুরে আসে। ওদের দুজনের জড়ি দেখে সবাই খুব খুশি হয় আর দোয়া করে। রাতে খাবারের পরে রাইসা ওর বাবা মা ভাইয়ের জন্য আনা কাপড়গুলো বের করে দিয়ে বলে, আব্বা, এগুলো তোমার জামাই এনেছে তোমাদের জন্য। এখন দেখে বলো তো কেমন হয়েছে। সে কি বাবা, এইসবে কি দরকার ছিল? এমনিতেই উচিত এইসব কিছু আমাদের তোমাকে দেওয়া। আব্বা, আপনি যে কি বলেন না, আমি আপনার ছেলে, আর ছেলে হয়ে বাবা মা ভাইকে তো এইটুকু জিনিস দিতেই পারি নাকি? আরিয়ানের কথা শুনে রাইসার বাবা মা খুব খুশি হয়, আর হবেই না কেন, তাই না? ওরা হাসি খুশিতেই 2 দিন পার করে ফেলে। সকালে রাইসা আরিয়ানের কাছে বায়না করে, আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছি, তবে আপনি যদি কিছু মনে না করেন তো আমি বলবো। রাইসা, আজ পর্যন্ত আমি তোমার কথায় কিছু মনে করেছি সেটা দেখেছো? না, সেটা দেখিনি, তবু একটা কথা আছে না, সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। আচ্ছা, তাহলে বললাম কিন্তু। আরে বলো না, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। আমি বলছি কি, আপনি এখন চলে যান, আমাকে বিকালে এসে নিয়ে যান। আমি একটু এক জায়গায় যেতাম বাবার সাথে। সে কি রাইসা, তুমি কোথাও যাবে সেটা আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে ঘুরতে আসতাম। না, সেখানে আপনাকে নিয়ে যাওয়া যাবে না। এখন আপনি না যেতে দিলে আমি যাব না। এ রাইসার অভিমান করে গাল ফুলিয়ে উপরে কথাটা বলে। এদিকে আরিয়ান রাইসার গাল টেনে দিয়ে বলে, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথায় মানা করেছি বলো? তুমি যেখানে যাবে যাও, তবে দিন শেষে যেন আমি যেভাবে তোমাকে রেখে যাচ্ছি সেভাবেই আমার বুকে ফিরে পাই। এই কয়েক মাসে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। হুম, ঠিক আছে মিস্টার জামাই, আমি কি আর আপনাকে কম ভালোবাসি নাকি? ধরতে গেলে আমি আপনার থেকে একটু বেশি ভালোবাসি। এভাবেই অনেক কথা বলে আরিয়ান রাইসাকে রেখে সেখান থেকে চলে আসে। আর রাইসা পোশাক পরিবর্তন করে বাবার সাথে বেরিয়ে মেইন রাস্তা চলে আসে। তারপর সেখানে একটা দামি প্রাইভেট কার আসলেই দুজনে সেই গাড়িতে উঠে চলে আসে। কোথায় যাচ্ছে সেটা পরে জানতে পারবেন, কেমন? এদিকে আরিয়ান সোজা দোকানে এসে, কি দুলাভাই, কেমন চলছে দিনকাল? তোর বোনকে নিয়ে যেমন চলার তেমনি চলছে রে, তবে আগের থেকে আর পরিবর্তন হলো না দিনের। মনে হয় না এদের মনের অবস্থা কোনোদিন পরিবর্তন হবেও। যাই হোক, রাইসাকে নিয়ে এসেছিস নাকি শ্বশুর বাড়িতে রেখে আসছিস? আসেনি, রাইসা নাকি ওর বাবার সাথে কোথায় যাবে, তাই বিকেলে আনতে যেতে হবে, তাই আমি চলে আইছি। ওহ, তাহলে ভালোই হয়েছে, এখন গিয়ে বাবার সাথে দেখা করে আয় তাহলে। থাকেন, তাহলে আমি আব্বার সাথে দেখা করে আসি। আরিয়ান কথাটা বলিয়ে ওর বাবার সাথে দেখা করে কথাবার্তা বলে আবার ওর দোকানে চলে আসে। আর এই কয়েকদিনে হিসাব মিলিয়ে নেয়। যদিও আরিয়ান খুব ভালো করেই জানে ওর বোন জামাই থাকতে হিসাব করতে হবে না, তবুও ব্যবসা বলে কথা, নিয়ম তো মানতেই হবে। বিকাল 4টার আগেই রাইসা আবার ফিরে আসে, আর এইদিকে আরিয়ান সন্ধ্যা হওয়ার আগেই রাইসাকে আনতে চলে আসে। এই যে মহারানী, এবার তাড়াতাড়ি চলেন, বাবা আপনাকে না দেখে পাগল প্রায়, আমাকে সেই কখন থেকে বলছে তোমাকে নিয়ে যেতে। হুম, চলেন, আমি রেডি হয়ে আছি।
আমার তো খুব দেখতে ইচ্ছে করছে বাবা মা আপা দুলা ভাইদের। আর ভাবির কথা কি আর নতুন করে বলবো, সে তো স্পেশাল। চল তাহলে। আম্মা, আব্বা, আজকে তাহলে আসি। আর আপনারা আমাদের বাড়িতে এসে ঘুরে যান, কেমন? বাবা, মেয়ে যখন দিছি তখন তো যেতেই হবে। আচ্ছা বাবা, তোমার যখন মন চায় এসে বেরিয়ে যেও। ভালো থাকেন সবাই, আসি তাহলে। এদিকে রাইসা তো বাবা মা ভাইকে ধরে কেঁদে কেঁদে দুই চোখের জলে নদী বানিয়ে ফেলেছে। বুঝি না মেয়েদের চোখে এত পানি আসে কোথা থেকে। এ তো ভালো ছিল, আর এখনই কেঁদে বন্যা করে দিচ্ছে। তারপরে আরিয়ান রাইসাকে নিয়ে চলে আসে বাড়িতে। রাইসা সবার সাথে কথা বলে রুমে আসে, কিন্তু দুঃখের বিষয় কেউ তেমন রাইসার সাথে কথায় জবাব দেয়নি। রাইসা রুমে এসে পোশাক পরিবর্তন করে নেয়। তারপরে রাতের খাবার তৈরি করে। রাতে সবাই খাওয়ার সময় রাইসা, তোমাকে দেখে এখন মনে হয় আমার প্রাণটা ঠান্ডা হলো। 2 দিন দেখিনি তোমাকে, আর মনে হচ্ছে কত বছর হলো দেখি না তোমায়। আদিখাতা দেখলে বাঁচি না, মন্ডাই চাই কুচি একটা করে ফেলি। বাবা, আমিও কি কম মিস করেছি আপনাদের সবাইকে বলেন? তাই তো তাড়াতাড়ি ছুটে আসলাম আপনাদের কাছে। হ্যাঁ মা, সেটা তো আমি জানি। এদিকে রাইসা কিছু বলতে যাবে তার আগেই রোহিণী জামাই শরীফ বলে, আম্মা, আমার না এই মাছের তরকারি দিয়ে ভাত খেতে কেমন যেন গলা দিয়ে নামছে না। গলা দিয়ে নামছে না তো কি হয়েছে? হাত দিয়ে ডলে ডলে নিচের দিকে নামিয়ে দাও, তাহলেই তো হলো। এই রাইসা, যাও তো ফকিরের জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আসো। ঠিক আছে আম্মা, আমি এক্ষুনি করে আনছি। শাশুড়ির কথা শুনে রাইসা যেই না রান্নাঘরের দিকে যেতে নিছে, অমনি আরিয়ান রাইসাকে থামিয়ে বলে, রাইসা দাঁড়াও। মা, এখানে এত অনেক কিছুই আছে, তার থেকে কোনো একটা দিয়েই তো খেয়ে নিতে পারে। তাহলে শুধু শুধু কষ্ট করে ডিম ভাজি করতে হবে কেন? দেখেছেন আম্মা, শালাবাবু আমার ভালো একদম দেখতে পারে না। আমার জন্য সামান্য ডিম ভাজি করে আনতে বলছিলাম, তাতেই কেমন করছে। আমি আর ডিম খাবই না। এই রোহিণী, চলে আসো, এই বাড়িতে আমার আর কোনো দাম নাই। দোলা ভাই, যাইয়ে না, বসেন। আমি এক্ষুনি আপনার জন্য ডিম ভাজি করে নিয়ে আসতেছি। উনি আপনার সাথে মজা করেছেন। তুমি ডিম ভাজি করে তোর জামাইকে নিয়েই বেশি করে গেল আইসে দরদ দেখাতে। তারপর ওরা একে একে সবাই চলে গেলে শরীফ বলে ওঠে, রাইসা, তুই তো এদের এখনো চিনিস নাই, তুই বুঝতেও পারছিস না এরা কোন জাতের মানুষ। যখন চিনবি তখনই ঠিক বুঝে যাবি। না দোলা ভাই, ওনারা অনেক ভালো মনের মানুষ। শুধু তাদের মনের উপরে যে ময়লা স্তর পড়েছে, সেটা সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। যা বলেছিস। আচ্ছা, খেয়ে সব পরিষ্কার করে রুমে যা, আমি গেলাম, এমনিতেই রাত হয়ে গেছে অনেক। ভাইয়া, আপনি যান। আর এখানে তো আপনার শালাবাবু আছেনই, কোনো সমস্যা হবে না। তারপরে শরীফ সেখান থেকে চলে যায়। আর এইদিকে আরিয়ান বারান্দায় বসে আছে রাইসার জন্য। এদিকে রাইসা সব গুছিয়ে নিজে খেয়ে চলে এসে এশার নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে। তখন এমন কেন করলেন? দেখলেন মা আপা দুলা ভাই কতটা মন খারাপ করলো। এখন আরও বলবে আমি আপনাকে এগুলো শিখিয়ে দিয়েছি যেন আমার কাজ না করতে হয়। ওদের কথা বাদ দাও তুমি। সারাটা দিন যে গাধার মতো এটা ওটা করে খেটেই যাও, কই তা তো তোমাকে একটুও সাহায্য করে না। আবার মাছ নিয়ে খাবার খেতে পারে না, ডিম খেতে হবে। আসলে ডিম খাওয়াটা একটা বাহানা, আসল উদ্দেশ্য হলো তোমাকে দিয়ে কাম করানো। কি বলছেন এসব? হ্যাঁ, তারা আমাকে দিয়ে কাম করায় তো কি হয়েছে? আমার তো কাম করতে কোনো কষ্ট হয় না। তাহলে আপনার কষ্ট হয় কেন? কারণ বউটা আমার মানুষ, মেশিনে তৈরি কোনো রোবট না। আর তুমি খুব ভালো করেই জানো তোমার জন্য আমার কতটা কষ্ট হয়। সেটা আমি জানি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়েন তো, অনেক তো রাত হয়ে গেল। ঘুমাবো, কিন্তু তার আগে তুমি একটা কথা বলো তো, তুমি তখন কোথায় গেছিলা যেখানে আমাকে তোমার সাথে নেওয়া যাবে না বলেছো? হেই রে, সে এখনো সেই কথাটা মনে রেখেছে। এখন আমি কি কথা বলবো দেখি, এড়িয়ে যাওয়া যায় কিনা। ও, আর বলিয়ে না, আমার একটা ফ্রেন্ডের সমস্যা ছিল, তাই আমি আব্বার সাথে ওইখানে গেছিলাম। তোমার বান্ধবীর সমস্যা যখন, তখন তুমি তো বাবাকে না নিয়ে তোমার সাথে আমাকেই নিয়ে যেতে পারতে, তাই না?
আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। এরপরে কোথাও গেলে আমি আপনাকে সাথে নিয়ে যাব, কেমন? না, হবে না, শুধু সরি বলতেই সবকিছু সমাধান হয়ে যায় না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো অনেক কষ্ট করতে হবে আমাকে। আচ্ছা, এই যে দেখেন, আমি কানে ধরছি। আরিয়ান অন্যদিকে মুখ ফুরিয়ে নেয় আর রাইসা আরিয়ানের মুখটা ওর দিকে করে কানে ধরে উপরে কথাটা বলে। রাইসার এমন কাণ্ড দেখে যদিও আরিয়ানের এক পানি হয়ে খুব হাসি পাচ্ছিল, তবু আরিয়ান কিছুই বলে না দেখে রাইসা আরিয়ানের ঠোঁটটা নিজের দখলে নিয়ে লম্বা একটা কিস করে। কি মহারাজ, এবার আগের মাত্রা কমেছে নাকি মনের কোণে আরও রাগ পুষে রেখেছেন আমার এই থেরাপি দিয়ে সেই রাগকে কমানোর জন্য? আরো রাগ আছে, তোমার এই থেরাপি পেলেই সব রাগ চলে যাবে। ওরে দুষ্টু, দাঁড়ান, আমি আপনাকে থেরাপির মজা দেখাচ্ছি। রাইসা উপরে কথা বলি আরিয়ানের বুকে কিল ঘুষি দিতে থাকে আর আরিয়ান রাইসাকে বাহুডারে জড়িয়ে নিয়ে রাইসার কপালে একটা চুমু দিয়ে রাইসার চোখের দিকে চেয়ে বলে, আচ্ছা রাইসা, তোমার চোখের মাঝে কি আছে যে আমি বারবার তোমার চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলি? আমার চোখে আবার কি আছে আমি তো জানি না, তবে এটা আমি জানি যে আমি ঘুমালে কিছুই দেখতে পাই না। ফাজিল একটা। এভাবেই দুষ্টুমি করতে করতে ওরা ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে ওদের মাছ থেকে হারিয়ে যায় 7টা মাছ। একদিন রাতে রাইসার শ্বশুর এখনো দোকান থেকে ফেরেনি। আচ্ছা রুহিণী, একটা কথা বলতো, রায়সা কোনো মাটি দিয়ে তৈরি? আমরা যে ওর উপর এত অত্যাচার করি, তাও কি ওর কোনো কষ্টই হয় না? আমার মনে হয় ও কোনো পিছলা জাতীয় মাটি ধারা তৈরি, তাই আমরা যতই যাই করি না কেন ওর কিছুই হয় না। কিন্তু এভাবে থাকলে তো হবে না, ওকে এইভাবেই থেকে সরাইতেই হবে, না হলে আমার বান্ধবীর এত সব সম্পত্তি আমি যে কিচ্ছুই পাবো না। আম্মা, সেই সুযোগটা মনে হয় এবার আমাদের হাতে এসেই যাবে। তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না, কিভাবে সুযোগ আসবে শুনি? আরে আগে শোনো তো, তারপর যা বলার বইল। আমি শুনেছি আব্বা আর আরিয়ান 10 দিনের জন্য ঢাকায় যাবে, একটা কি এমন জরুরি দরকারে। তখন আমরা রাইসার সাথে যা খুশি করতে পারবো। তখন নির্যাতন সহ্য করতে না পেরে দেখবেন এই বাড়ি ছেড়ে সুরসুর করে পালাবে। বাহ, তুমি তো খুব ভালো খবর দিলা। যাও, এর জন্য কালকে তোমার 2টা ডিমের কুসুম খাওয়ামু। আম্মা, পুরা ডিম রেখে আমাকে শুধু কুসুমটা দিবেন। আরে তুমি পারো, ডিম খাওয়াই, সমস্যা নেই। আর দেখো ওই সতীনের মেয়ে কখন কি করে। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে দেখে আসছি যে রায়সা কি করছে। তবে আমার মনে হয় ও কোনো কাজই করছে, কেননা ও আমাদের ভয়ে কখনো বসে থাকে না। কথা কম বলে দেখে আয় যা। ও যদি এমন নরম বিড়াল থেকে বাঘে পরিণত হয় তাহলে তোদের আর এই বাড়িতে বসে বসে খেতে হবে না। মায়ের কথা মতো রুবিনা দেখতে আসে রাইসা কি করতেছে। এদিকে রাইসা রুমের দরজা আটকে একটা ফাইলের কাজ করতেছিল ওর কাছে লুকিয়ে রাখা মোবাইল দিয়ে। বাইরে থেকে রুবিনা ডাক শুনে রাইসা সবকিছু আবারও জায়গা মতো লুকিয়ে রেখে দরজা খুলে দেয়। আপা, আমাকে ডাকছেন? কোনো দরকার আছে বুঝি? ওই, আমি তোকে ডাকছি, সেটা শুনিস না? তোর দরজা খুলতে এত লেট হলো কেন? হ্যাঁ, আসলে আপা, এখন তো তেমন কাজ নাই, তাই ঘরে বসে ফুল কাঁথা সেলাই করতেছিলাম। ও আচ্ছা, তাহলে সেটাই কর। আমি দেখলাম তুই কি করিস। রুবিনা কথাটা বলেই সেখান থেকে চলে যায় আর এদিকে রাইসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাইসা আবার কাজ করতে বসে আর কিছু সময়ের মাঝেই সব কাজ শেষ করে ফেলে এদিকে। আরিয়ান, এখন চল বাসায় যাই, আমাদের আজকেই ঢাকায় যেতে হবে। কি বলছো? আমাদের না ঢাকা যাবার কথা আরো কয়েকদিন পরে ছিল, তাহলে আজকেই আবার কেন? আরে গাধা, কাজের জন্য যেতে হবে, সেটা সময় আর অসময় আছে নাকি? হ্যাঁ, না, সেটা না, তবে আমি রাইসাকে এই রাক্ষসীদের হাতে একা ফেলে যাব না। তুমি দোলাকে নিয়ে যাও। তোর কাজ কি আর শরীফকে দিয়ে হবে নাকি? আর রাইসার কিছুই হবে না। তোর মা তার বান্ধবীর মেয়েকে তোর বউ বানাতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই রাইসার উপর একটু রাগ দেখায়। প্রকৃতপক্ষে
তোর মায়ের মনটা খুব ভালো রে, যেটা দূর থেকে বোঝা যায় না। ঠিক আছে চলো তাহলে, কিন্তু বাবা আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, বড় জোর মনটাকে বেঁধে রেখে 5 থেকে 6 দিন থাকতে পারবো, তার বেশি নয়। আরে আমি 10 দিন থাকবো, তুইও থাকবি 3 দিন, কিন্তু বাড়িতে বলবি 10 দিন, তাহলে খেলা জমবে। ভালো বোঝাতে পেরেছে? বুঝেছি। এমনিতে মা আর আপা মিলে রাইসাকে সব সময় অত্যাচার করে, যেটা দেখেও না দেখার ভান করে থাকতে হয়। যদি রাইসা না হয়ে অন্য কোনো মেয়ে হতো তাহলে দেখতে তোমাকে বউ শাশুড়ির বিচার সকাল বিকাল করতে হতো। সেটা তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা, এসব বাদ দিয়ে চল নিতে, ঘরের কথা বাইরে বলতে নেই, সম্মানের ক্ষতি হয়। চলো বাবা। তারপর বাবা ছেলে মিলে বাড়িতে চলে আসে। আরিয়ান রুমে এসে দেখে রাইসা বিছানায় শুয়ে আছে, মাথায় হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। কি ব্যাপার, সকালে ভালো মানুষ রেখে গেলাম, এখনই এরকম জ্বর কিভাবে আসলো? আর আমাকে জানায়নি পর্যন্ত। এই রাইসা, রাইসা। উম, রাইসা ধীরে ধীরে চোখ খুলতে খুলতে উপরে কথাটা বলে। রাইসা, তোমার যে জ্বর আইছে সেটা আমাকে বলো না কেন? তাহলে আমি আসার সময় ওষুধ নিয়ে আসতাম। আমার তেমন কিছুই হয়নি, আপনি শুধু শুধু ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি দাঁড়ান, আমি আপনাদের খাবার দিচ্ছি। একদম বিছানা থেকে উঠবে না বললাম। তুমি শুয়ে থাকো। আর তুমি কিছু খাইছো নাকি? না, খাইনি। আপনাকে ছাড়া কখনো খেয়েছি আমি, বলেন? আচ্ছা তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আর ওষুধ বাবার কাছে আছে মনে হয়। আরিয়ান কথাটা বলেই সেখান থেকে চলে আসে খাবার খাওয়ার জন্য। আরিয়ান খাবার টেবিলে এসে দেখে ওর বাবা একাই বসে আছে, কেউ খাবার দিচ্ছে না। আব্বা তুমি এভাবে একা বসে আছো, কেউ খাবার দেয়নি তোমাকে? তুই দেখেছিস আমার মা আমাকে খাবার না দিলে এদের কেউ আমাকে কখনো খাবার দিচ্ছে? সেটা জানি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি খাবার বেড়ে দিচ্ছি। রাইসার ভীষণ জ্বর, তাই আমি ওকে উঠতে মানা করছি। আরিয়ানের কথা শুনে ওর মা বারান্দা থেকে বলে ওঠে। বিছানা থেকে উঠতে মানা করেছিস কেন? রান্নাঘর থেকে ফ্রিজটা নিয়ে তোর বউকে ঢুকিয়ে রাখ। যত স্বপ্নে একা, আমরা কত কাম করছি, কোনোদিন জ্বর তো দূরে থাক, ঠান্ডাও লাগেনি। রোহিণীর মা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রাইসার জ্বর এসেছে, তার সেবা তার স্বামী করছে, তোমাকে তো আর করতে বলেনি, তাহলে তোমার এত চলে কেন? জ্বলবে না আবার? আমার সংসারে খেয়ে আজ না করে শুয়ে শুয়ে খাবে, এটা তো হবে না। টাকা কামাই করতে কষ্ট হয়। ওহো, তার মানে তুমি মনে হয় সব টাকা কামাই করে নিয়ে আসো, নাকি বাপের বাড়ি থেকে নিয়ে আসো শুনি? আমি কেন টাকা কামাই করতে যাবো? আমার বাবা মা এখানে কাজ করার জন্য আমাকে কি পাঠাইছে নাকি? আর তাছাড়া আমাকে খাওয়ানোর জন্য আমার স্বামী তো কাজ করে। তোমাকে খাওয়ানোর জন্য যেমন তোমার স্বামী কাজ করে, তেমনি রাইসাকে খাওয়ানোর জন্য ওর স্বামীও কাজ করে। বসে থেকে ঘোড়ার ঘাস কাটে না। এই বাড়িতে আসার পর থেকেই মেয়েটার জীবনের সব শান্তি হারিয়ে গেছে। কি বললে? তার আমি ওকে সব সময় জ্বালানোর উপরে রাখি? রুহিণী, রুবিনা, তোরা শোন, তোর বাবা আমাকে কি বলছে। বাবা, তুমি কিন্তু মাকে এইভাবে বলতে পারো না। মা তো রাইসাকে কোনো কাজই করতে বলে না। শোন রুবিনা, তুই যদি আর একটা কথা বলিস না, তাহলে সোজা তোদের দুইটাকে বাড়ি পাঠিয়ে দিব। তোর মা কাজ না করতে বললে মেয়েটাকে কাজ করতে বলে। ঘরের বউকে ফুলদানির মতো সাজিয়ে রাখতে শেখ, এমন অত্যাচারের উপর না রেখে। তোদের মতো ওরও একটা মন আছে, একটা স্বপ্ন আছে। তোরা যেমন আমার আদরের ছেলে মেয়ে, তেমনই রাইসাও ওর বাবার মায়ের খুব আদরের মেয়ে। তোদের সাথে ওর পার্থক্য কি জানিস? তোরা আমার ছেলে মেয়ে হয়ে টাকার অহংকার করিস, আর ও গরিব বাবার সন্তান হয়ে তোদের সেই অহংকারের আগুনে জ্বলে সবকিছু মুখ বুজে সহ্য করে। শোন, আমি আর আরিয়ান আজকে 10 দিনের জন্য ঢাকায় যাচ্ছি। এর মাঝে রাইসার সাথে যদি কোনো প্রকার খারাপ ঘটনা ঘটে, তাহলে তোদের মা মেয়েকে আমি বৃন্দাবনে রেখে আসবো, কথাটা মনে থাকে যেন। আরিয়ানের বাবা কথাটা বলিয়ে সেখান থেকে চলে যায় রুমে। আর এইদিকে আরিয়ানের খাবার খেয়ে রাইসার জন্য খাবার সহ ঔষধ নিয়ে আসে। আরিয়ান দেখে রাইসা দরজার পাশে দাঁড়িয়ে চোখের জল বুক ভাজাচ্ছে। তুমি বিছানা থেকে উঠে এখানে নাকি দাঁড়িয়ে কান্না করতেছো কেন শুনি? আমি না তোমাকে বলে গেছি বিছানা থেকে না উঠতে? নাকি আমার কথা তোমার শুনতে ভালো লাগে না? যদি আমার কথা শুনতে ভালো না লাগে তো বলিও, সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেবো, সেখানে যা খুশি কইরো। আরিয়ানের এমন মেজাজ দেখে রাইসা তো ভয় পেয়ে যায়।
কেননা রাইসা এর আগে আরিয়ানের এমন মেজাজ দেখেনি কখনো, কথা বলতে দেখেনি। রাইসা নরম সুরে বলে, বাইরে কথা শুনে আমি একটু উঠে গিয়েছি, সরি। হয়েছে, এখন এখানে এসে বসো আর হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই রাইসা বিছানায় বসতেই আরিয়ান রাইসার মুখের সামনে খাবার তুলে ধরে, আর রাইসা বাচ্চাদের মতো খেতে থাকে। খেতে মুখে কোনো রুচি নেই, তবুও স্বামীর এমন ভালোবাসা মাখা খাবার খেতে কেন জানি রাইসার খুবই ভালো লাগছে। খাবার খাওয়া হয়ে গেলে রাইসা আরিয়ানের উপরে গল গল করে যা খেয়েছে ছিল সব বের করে দেয়। লটালা, আমি এত কষ্ট করে খাবার খাওয়ালাম আর সে সব রিজার্ভ থেকে বের করে দিল। রাইসা কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে আর চুপি চুপি আরিয়ানের কাজ দেখছে। আরিয়ান পানি দিয়ে রাইসার মুখ পরিষ্কার করে দেয়, সাথে ওষুধ খাইয়ে কিছু লেবুর পাতা এনে। এই পাতাগুলো নাকের কাছে রাখো, তাহলে আর বমি আসবে না। গ্রামে তো সবসময় ওষুধ থাকে না ঘরে, তাই বমি আটকাতে এটা ঘরোয়া পদ্ধতি। বাহ, এটা কিন্তু খুব ভালো। আমি আগে জানতাম না যে বমি করার সময় লেবুর পাতা শুকলে বমি বমি ভাবটা কেটে যায়। আরো অনেক কিছুই শিখেছো। শাশুড়ি ননসেন্স মিলে কে বউকে জ্বালায় সেটাও তো শিখছো। অপেক্ষা করো, আরো অনেক কিছুই দেখতে পাবে। আরিয়ান ফ্রেশ হয়ে এসে রেডি হতে হতে বলে উপরে কথাটা, আর আরিয়ানকে রেডি হতে দেখে রাইসা বলে, আমাকে এই অবস্থায় রেখে আপনি ঢাকায় যাবেন যদি আমার কিছু হয়ে যায়? তোমার কিছুই হবে না, এমনিতেই তুমি এই বাড়িতে আগুনে জ্বলছো। আমি পাশে দাঁড়িয়ে কিছু কি করতেও পারছি না, শুধু নীরবে দেখেই যাচ্ছি। এদিকে বউ, ওইদিকে মা বোন, কাকে কি বলবো। এইভাবে বলিয়ে না। তা আপনি আবার কবে আসবেন আমার কাছে ফিরে? ভাবছি তোমাদের এই বউ শাশুড়ির সিনেমা দেখার থেকে ঢাকা গিয়ে পড়ে থাকাই অনেক ভালো। তবুও তো চেয়ে চেয়ে তোমার চোখের পানি দেখতে হবে না। আরিয়ান এবার কথা শুনে রাইসা কেঁদে দিবে দিবে এমন ভাব। ঠিক তখনই আরিয়ান রাইসাকে বুকে নিয়ে বলে, আরে পাগলি, আমি তোমার সাথে মজা করলাম, আমি কিছুদিন পরেই ফিরে আসবো। এমনভাবে বলছেন যেন আমার কলিজায় পানি শুকিয়ে গেছে। সাবধানে যাবেন কিন্তু, আর যেই কয়েকদিন থাকবেন নিজে যত্ন নেবেন। যথাজ্ঞা মহারানী। আচ্ছা রাইসা, আমি আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমার কিছুই চাই না, শুধু আপনাকে আমি যেমনভাবে পাঠাচ্ছি সেইভাবেই আসবেন, আর চোখ জোড়া যেন পবিত্র থাকে। আরিয়ান রাইসার কপালে একটা চুমুতে বেরিয়ে যায়। রাইসা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে চাতক পাখির মতো। সে যে জানে না তার ভাগ্যে কি আছে। আরিয়ান আর তার বাবা চলে যাওয়ার সাথে সাথেই রাইসার শাশুড়ি রান্নাঘর থেকে আগুনের মতো গরম খুন্তি এনে রাইসার হাতে চিপে ধরে। আমার নামে বিচার দিচ্ছিস? হ্যাঁ, আজকে তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেও পারবি না। রাইসা কি বলবে, বলার যে ভাষা নেই। হাত চেপে অজর ধারায় চোখের পানি গাল গড়িয়ে পড়ছে। পাশেই দাঁড়িয়ে খিলখিল করে হাসে ওর ননাস আর ননাসের জামাই। এদিকে আমিনও বাড়িতে নেই, ও শহরে চলে গেছে, তাই রাইসাকে বাঁচারের এখানে কেউ নেই। মা, আমার মনে হয় ওর মুখ ঝলসে দেওয়া উচিত। তাহলে আরিয়ান আর ওকে বউ হিসেবে রাখবে না। তারপরে তুমি কোনো অসুবিধা ছাড়াই মিমকে এ বাড়িতে বউ করে আনতে পারবে। বা রোহিণী, তুই তো একদম ঠিকই কথা বলছিস। এটা করলেই তো ভালো হবে। আম্মা, এই কাজটা করা আমার মনে হয় একদম ঠিক হবে না। এমন চাঁদের মতো মুখটা এভাবে নষ্ট করলে রাইসা কাউকে মুখ দেখাতে পারবে না। কি রে পুবান, বাতাস হঠাৎ পশ্চিম বাতাসে কেন? ওই হারামজাদিটা ও মুখ দেখাতে না পারলেই তো ভালো। আমার ছেলে আর ওকে পছন্দ করবে না। আমাদের ওকে এ বাড়ির থেকে সরাতেও বেশি কষ্ট পেতে হবে না। আরিয়ানের মা কথাটা বলেই খুন্তিটা রাইসার দিকে এগিয়ে নিয়ে যায়। এদিকে রাইসাকে ধরে আছে রোহিণী আর রুবিনা, যেন রাইসা পালাতে না পারে। রাইসার শাশুড়ি যখনই রাইসার মুখের সামনে গরম খুন্তি নিয়ে যায় তখনই বাইরে থেকে, রুবিনা, এই রুবিনা, তোমার কাছে যে কালকে 10,000 টাকা দিছি সেটা দাও তো, দোকানে লাগবে। শরীফের কথা শুনে ওরা রাইসাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর রাইসা হাত ধরে সেখানেই দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। শরীফ কাছে এসে রাইসার হাতে পোড়া দেখে বলে, রাইসা, তোর হাতে এমনভাবে পুড়লো কি করে? আমি যতদূর জানি রান্না করার সময় তো এভাবে পোড়ার কথা না। না দুলা ভাই, রান্না করার সময় এভাবে পড়ছে। আসলে আমি একটু চিন্তা করতেছিলাম, তাই খুন্তি যে হাতের উপর রাখছি সেটা বুঝতেই পারিনি। রাইসা, কি ভেবেছিস তুই?
আমাকে ছলাকলা বোঝাবি আর আমি সেটা চোখ বুজে বিশ্বাস করব? আরে আমি এতটাও বোকা না যেমনটা তোরা আমাকে মনে করিস। এটা যে কেউ তোর হাতে জোর করে পুড়ে দিছে সেটা দাগ বোঝাই যাচ্ছে। রাইসা আর কিছু না বলে সেখান থেকে রুমে চলে এসে দরজা আটকিয়ে স্যাভলন দিয়ে পোড়া জায়গা পরিষ্কার করছে আর চোখ থেকে জল পড়ছে। তারপর একটা ক্রিম দিয়ে রাখে। এদিকে শরীফ ভাবতে থাকে, মানুষের শরীরে এবার কী করে আঘাত করতে পারে? ইস, পোড়া ক্ষতটা দেখে আমার তো গা শিউরে উঠছে। আল্লাহ, এদের মনে কবে যে বুঝদান করবে কে জানে। কি অবস্থা করেছে মেয়েটার হাতের। ভাগ্যিস আমি এখন এসেছিলাম, না হলে এই ডাইনিরা মেয়েটার সাথে আরও কি করতো কে জানে। এখন আমাকে এই কয়েকদিন বাড়ির আশেপাশেই থাকতে হবে, না হলে শালাবুর বউকে কখন হারিয়ে ফেলবো সেটা টেরই পাবো না। শরীফ এসব ভাবছে ঠিক তখনই রুবিনা ঘর থেকে সেই টাকা এনে শরীফের হাতে দিয়ে বলে, টাকার জন্য আসার আর সময় পাওনি তাই না? আমরা একটা জরুরি কাজ করছিলাম। রুবিনা, আমি খুব ভালো করেই জানি তোমাদের জরুরি কাজটা কি। তোমাদের কাজ তো একটাই, আর সেটা হলো কি করে রাইসার উপরে অত্যাচার করে ওকে বাড়ি ছাড়া বা দুনিয়া ছাড়া করতে পারো। আজকে মেয়েটার হাত পুড়িয়ে দিয়ে কি অবস্থা করেছো। একটা কথা মনে রেখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি যদি বেশি কথা বলো আর এই ব্যাপারটা আরিয়ান বা আব্বার কানে দিয়েছো তো তোমাকে ঘুমের ঘরে মেরে ফেলবো। আমাকে মারলে কোনো আফসোস থাকবে না, কেননা আমার জন্য কাদার কোনো মানুষ নেই, কিন্তু রায়সার জন্য কাদার অনেক মানুষ আছে। তাই মেয়েটার ক্ষতি করো না। আর যদি কিছু করেও বসো তো দেখো পুলিশ এসে মজায় রশি দিয়ে গ্রামের সবার সামনে দিয়ে টেনে টেনে নিয়ে যাবে। শরীফ কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে শরীফের লাস্ট কথাটা শুনে রুবিনা অনেকটাই ভয় পেয়ে যায়, আর সেটা মনে মনেই রেখে দেয়। কেননা রুবিনা ওর মাকে বললে ওর স্বামী যে কোনো ক্ষতি করতে পারে একেবারের জন্য ভাববে না। তাই রুবিনা আর এই কথাটা ওর মাকে বলে না, সাথে সিদ্ধান্ত নেয় আজকে থেকে রাইসার সাথে অতটা খারাপ আলোচনা করবে না। এদিকে দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। এই 2 দিনে রাইসাকে অনেকভাবে মারার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর সাথে থাকলে কি আর কেউ তার ক্ষতি করতে পারে বলেন? তেমনি রাইসাকেও ঘায়াল করতে পারেনি। রাতে সবাই মিলে সিদ্ধান্ত করেছে, আর পাশে বসে শুনছে রুবিনা। আমি তো অনেক চেষ্টা করলাম ওই ফকিরের মেয়েকে বাড়ি ছাড়া করার, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, কালকে আমি ডাক্তারের থেকে এমন একটা ওষুধ আনবো যেটা খাওয়ার সাথে মিশালে যে খাবে সে প্যারালাইজ হয়ে যাবে। আম্মা, ওকে প্যারালাইজ করে আমাদের কোনো লাভ হবে না, তখন বরং আরো ঝামেলা হবে ওকে বয়ে বেড়ানো। ওই হারামজাদা, তোর মাথায় গোবর ছাড়া কি আর কিছু আছে নাকি? হ্যাঁ, ওই যদি প্যারালাইজ হয়ে পড়ে তাহলে তো হাঁটাচলা করতে পারবে না, বিছানায় পড়ে পড়ে একাই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের সব কাজের দলনেতা, তাহলে তুমি যেটা বলেছো সেটাই করা হোক। তোমার মেয়ের জামাই সকালে গিয়ে ওই ঔষধ নিয়ে আসবে। ঠিক আছে, আমি সকাল সকাল গিয়ে নিয়ে আসবো, কেননা ভালো কাজে দেরি করতে নেই। এভাবে ওরা অনেক কথা বলে, যেটা সব রুবিনা শুনে আর ওর জামাইয়ের সাথে রাতে ডিসকাস করে। ওই জানো, রায়সাকে প্যারালাইজ বানিয়ে ঘরে পঙ্গু করে রাখার ব্যবস্থা করছে মা। মায়ের কথা কেন বলো? হ্যাঁ, বলো যে তোমরা সবাই মিলে এই জঘন্য পরিকল্পনাটা আঁটছো। না, আমি আর রায়সার সাথে কোনো খারাপ ব্যবহার করি না, বরং আমি এখন রায়সাকে নিজের বোনের মতোই দেখি। সেই দিন তোমার বলা কথাগুলো আমাকে সারা রাত ভাবিয়েছে, একটুও ঘুমাতে দেয়নি। খুশি হলাম যে শয়তান ভালোর পথে হাঁটছে। তুমি চিন্তা করো না, আমি রায়সাকে সেই ব্যাপারে সজাগ করে দিব, তাহলেই হবে। তুমি বলে দিও, রায়সা তো তোমাকে ভাইয়ের মতোই ভালোবাসে। আসলেই এত মিষ্টি মেয়েটার সাথে আমরা কিভাবে এমন করতে পারলাম বুঝেই আসে না। যার মুখের দিকে তাকালেই মায়া চলে আসে। হায় হায়, এ আমি কি শুনতেছি? এ তো দেখি পুরাই ভূতের মুখের রাম নাম। এভাবেই ওরা আরো অনেক কথা বলে। সকালে শরীফ রাইসাকে আগেই সবকিছু বলে দেওয়ার কারণে রাইসা সেই খাবার খায় না, বরং ঘুরে ফিরে সেই খাবার খেয়ে ফেলে রাইসার শাশুড়ি ও রুহির জামাই। বিকেলের দিকে আরিয়ান বাড়ি চলে আসে। আরিয়ানকে দেখে সবাই তো অবাক, আর অবাক তো হবারই কথা তাই না, যে আসবে 10 দিন পরে
আর সে 3 দিনের মাথায় চলে এসেছে। রাইসা, ও রাইসা, কোথায় তুমি? আরিয়ানের ডাক শুনে রাইসা রান্নাঘর থেকে ছুটে আসে। আর যেই না রাইসা আরিয়ানকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই রাইসার শাশুড়ি বারান্দায় ঠাস করে পড়ে যায়। সবাই চিল্লাচিল্লি করে তাকে রুমে নিয়ে শুয়ে দিতেই তার হাত পা মুখ ব্যাকা ও অবাস হয়ে যায়। রাইসা, মায়ের হঠাৎ করে এটা কি হলো? আমি তো এসে মাকে ভালোই দেখলাম। যেই লক্ষণ দেখছি সেটা তো পুরোই প্যারালাইজ রোগ, কিন্তু এভাবে কেন তার এই রোগ হবে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। রাইসা, ঘটনা বাদ দাও, এখন মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে তো মা আরো অসুস্থ হয়ে যাবে। আমি যতদূর জানি এই রোগ হলে ডাক্তারের থেকে কবিরাজের চিকিৎসায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মা, ও মা, তোমার এ কি হলো, কথা বলো। শরীফ পাশ থেকে আম্মা ডাকটাও পুরোপুরি বলার আগেই ঠাস করে ওর শাশুড়ির মতো মাটিতে পড়ে যায়। এটা দেখে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। এটা কেমন কথা? একসাথে দুজনের এই বাতাস কিভাবে লাগলো? আমার মনে হচ্ছে এটা কোনো বাতাস না, বরং কেউ খাবারে প্যারালাইজ হবার মেডিসিন মিশিয়ে দিচ্ছে, যেটা তারা দুজনেই খেয়েছে। কি বলছো এসব? খাবারের সাথে কেই বা ওষুধ মেশাতে যাবে? আরিয়ানের কথা শুনে বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে শরীফ বলে, শালাবাবু, বইয়ে একটা কথা পড়ছো না? পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একসময় নিজেকেই পড়তে হয়। এদেরও ঠিক সেমই অবস্থা হয়েছে। দুলাভাই, এটার মানে কি? আমি তো আপনার কথা আর কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। তুই তো জানিস রাইসাকে এরা কেউ সহ্য করতে পারে না। রাইসাকে দিয়ে সব সময় গাধার মতো খাটিয়েও এদের মন ভরেনি। রাইসাকে মারধর করতে শুরু করে, তবুও দিনের পর দিন, রাতের পর রাত রাইসাই বাড়িতে মাটি কামড়ে ধরার মতো সহ্য করে গেছে। তোকে পর্যন্ত বলেনি, সব সময় সবার ভালোই বলেছে তোর কাছে। কিন্তু এই ডাইনিরা এমন একটা ভালো মনের মানুষকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এমন জঘন্য প্ল্যান করে, যেটা আমি জানতে পারি রুবিনার মাধ্যমে। আর সেটা রাইসাকে বললে সেই খাবার রাইসা খায় না। কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমার শফিক এত সুন্দর খাবার দেখে লোভ সামলাতে না পেয়ে খেয়ে ফেলে। তারা ভুলেই যায় যে এই খাবারের মাঝে তারা ওষুধ মিশিয়েছে। বনজামের কথা শুনে আরিয়ানের মাথা তো রক্ত উঠে যায়। মনে যাচ্ছে এদের এখনই নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু মা বলে কথা, তাই কিছু বলল না। সি মাসি, তুমি রাইসাকে সহ্য করতে পারো নি, ঠিক আছে, তাই বলে ওকে জানে মারার চেষ্টা করবে? জানো মা, তুমি যতবার ওকে গালিগালাজ করেছো, ও ততবার তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ও সবসময় তোমাকে নিজের মায়ের আসনে রেখেছে, আর তুমি কিনা ওকে কাজের মেয়ে নজরে রাখোনি। আরিয়ানের কথা শুনে ওর মায়ের চোখ থেকে অঝধারে পানি পড়তে থাকে। হাজারো কথা বলার থাকলেও মুখ ফুটে বলতে পারে না, সবার চোখেই পানি। পুরো বাড়িতেই যেন মানুষের মেলা বসেছে এমন অবস্থা। সবার মুখে একটাই কথা, এমন শাশুড়ি যেন আল্লাহ কারো কপালে না রাখে। আরিয়ান, জানিস এই পাষাণ্ড মানুষগুলা এমন চাঁদের মতো সুন্দর মেয়ের মুখটা পর্যন্ত আগুনে পুড়িয়ে দিতে নিয়েছিল। দেখ রাইসার হাতের কি অবস্থা। শরীফের কথা শুনে আরিয়ান রেশার হাতের উপর থেকে আঁচল সরিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের অজান্তেই আরিয়ানের চোখ থেকে 2 ফোঁটা পানি গাল গড়িয়ে পড়ে। দুলাভাই, আমি আজকে রাইসাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি চাই না এই বাড়িতে থেকে পরের মেয়েটা এভাবেই ধুকে ধুকে মরুক। কে জানে কখন মেরে ফেলে রাখবে এই নির্দয় মানুষগুলা। শালাবাবু, তুই হয়তো রাইসাকে এই বাড়ি থেকে নিয়ে গিয়ে বেঁচে যাবি, কিন্তু আমাদের তো এখানেই পচে মরতে হবে। আমার বাবা মা কেউ বলতে এই পৃথিবীতে আমার কবরে মাটি দেওয়ার মতো কেউ নাই। তাই তোর বাবা মাকে আমি নিজের মা বাবা মনে করি। এখানে বছর পর বছর পড়ে আছি। দুলাভাই, এই বাড়িতে থাকতে তোমার তো আর কোনো অসুবিধা হবে না। যত অসুবিধা সেটা তো রাইসাকে নিয়ে। তাই আমি রাইসাকে নিয়ে চলে যাব। তখন মা, তুমি তোমার বান্ধবীর মেয়েকে এবারে বউ করে নিয়ে আইসো। রাইসা, তুমি রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমি আজকেই তোমাকে নিয়ে শহরে চলে যাব। রাইসা আরিয়ানের এমন মেজাজ দেখে যেন ভয় কিছু বলতে পারছে না। আরিয়ানের চোখ থেকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। রাইসা রুবিনার পেছনে গিয়ে দাঁড়ায়। আরিয়ান, যা হবার হয়েছে। আজকে এমন পরিস্থিতি রেখে তোদের এই বাড়ি থেকে চলে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে বরং আগে বাবা আসুক, পরে একটা সিদ্ধান্ত নিস। তুমি এই কথাটা কিভাবে বলছো আপা? তোমরা তো নাটের গুরু ছিলা, মাকে উস্কিয়ে উস্কিয়ে দিতা কিভাবে রাইসের উপরে অত্যাচারের পরিমাণ বাড়ানো যায়। আপা, একটা জিনিস ভেবে দেখেছো,
তোমরা বিয়ের পরে 1 মাসও শ্বশুর বাড়িতে থাকতে পারো নাই, আর এই মেয়েটা তোমাদের শত অত্যাচার সহ্য করেও সংসার করেই যাচ্ছে, তবু কখনো তোমাদের নামে আমার কাছে বা বাবার কাছে বিচার দেয়নি। তোমরা তো মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের যে কষ্ট হয় সেটা কেন বোঝো না? ভাইরে, আমাদের মাফ করে দে। তোর মতো করে বুঝতে চেষ্টা করিনি। সবসময় রাইসের উপরে শুধু অত্যাচার করেই গেছি। সবসময় ভেবেছি ওর উপরে অত্যাচার করে যেন আমাদের মনে খুশি আসে। কখনো ভাবিনি ও একটা মানুষ, ওরও কষ্ট হয়। আপা, তোমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো যে তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য নাকি, তারপরে না হয় ক্ষমা চাইতে আইসো। ও রাইসা, তোমাকে আমি কি বললাম শুনতে পাওনি নাকি? আমি আপনার সাথে যাব না এই বাড়ি ছেড়ে। কেন যাবে না শুনি? আমি বিয়ের পর থেকে আপনাদের সবাইকে আমার পরিবারের সদস্য মনে করে এসেছি। এখন আমি এই অসুস্থ মাকে এভাবে ফেলে কিভাবে যেতে পারি বলেন? উনি হয়তো আমাকে ওনার শত্রু ভাবে, কিন্তু আমি তো সব সময় তাকে আমার মা ভেবেছি। হয়তো উনি আমাকে জন্ম দেননি, তবুও মা তো মাই হয়। রাইসার এমন কথা শুনে উপস্থিত সবাই যেন স্তব্ধ হয়ে যায়। আর রাইসার শাশুড়ির কথা কি আর বলবো, উনি পারলে হয়তো এখনই রাইসার কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইতো। মা দেখো, তুমি যাকে কখনো তোমার বৌমা মনে করনি, সবসময় ফকিরের মেয়ে বলেই গালিগালাজ করেছো, আর সেই মেয়েটাই তোমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। মা, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে ভাগ্যগুণে এমন লক্ষ্মী একটা ছেলের বউ পেয়েছো। রাইসা, তুমি যখন বলছো থাকবে তখন থাকো, তবে মা সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে এই বাড়িতে এক মুহূর্তের জন্যও রাখবো না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা। রাইসা আরিয়ানের কথা জবাবে মন খারাপ করে নরম সুরে উপরে কথাটা বলে। আর আরিয়ান ওর বোন জামাইদের অনেক কথা বলে, জবাবে কেউ কিছুই বলতে পারে না। কী বা বলবে, তাই না? ভুল তো তারাই করেছে। সবাই সবার ভুল বুঝতে পারে। শরীফ কবিরাজ নিয়ে আসলে দুজনেই চিকিৎসা করতে শুরু করে। এই রোগের ওষুধের পাশাপাশি বেশি প্রয়োজন হলো সেবা, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এভাবেই 7 দিন চলে যায়। রাইসা ওর শাশুড়িকে ছেড়ে কোথাও যায় না। রাইসা সবসময় শাশুড়ির পাশেই বসে থাকে আর সেবা করে। রাইসার শাশুড়িও সব সময় রাইসার মুখের দিকেই তাকিয়ে থেকে চোখে জল ফেলে, আর বলার সামর্থ্য থাকলেও হয়তো বলতো, মারে, তোর কাছে ক্ষমা চাওয়ার মতন আমার কাছে কিচ্ছু নাই। আমি তোর সাথে যে অন্যায় করেছি সেটা কোনো ক্ষমাই হয় না। আমার যদি শক্তি থাকতো তাহলে তোকে মা বলে ডাকতাম। তুই আমার মেয়ে না রে, তুই হলি আমার মা। রাইসা শাশুড়ির উপর কথাটা ভাবছে আর এভাবেই চোখে জল ফেলছে। রাইসা ওর শাশুড়ির চোখের পানি মুছে দিয়ে হাত পা ভালো করে ঔষধ দিয়ে মালিশ করে দেয়। বউ শাশুড়ির কথা তো অনেক শুনলাম, এবার চলেন জামাই বউর কাহিনীও শুনে আসি। এটা না শুনলে আবার কেমন কেমন লাগে, তাই না? একটা সহজ সরল মেয়ের সাথে এমন করতে গেছো, তাহলে আল্লাহ তার বিচার এভাবেই তো করবে। তোমার এই তেনা খেতা আমার আর টানতে ভালো লাগে না। মন চায় তোভাগে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। এই রোহিণীর কথা শুনে শরীফ এই রোহিণীর দিকে চেয়ে অবাক ননে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, হায় রে দুনিয়া, চোর চুরি করে ধরা পড়ার পরেও বলে আমি চুরি করিনি, আমি খুবই ভালো মানুষ, নিজেই এই পরিকল্পনার সাথে জড়িত। আর এখন কি বলছে আপনারাই এর বিচার করেন? আমার সামর্থ্য থাকলে তো কিলায় ওর পিঠ ফাটায় দিতাম। শাকচুন্নির কথা শুনে মনটাই চাইতেছে এখন তার ছেঁড়া ভাদাইম্মাকে ভাড়া করি, এনে বউ পিটাই। এইদিকে জামাইয়ের কথা কি আর রোহিণী শুনেছে নাকি? শুনলেও তো তুলে একটা আছাড় মারত। এভাবেই চলতে থাকে ওদের দিনকাল। দুজনেই ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আমার মনে হয় এবার বাড়ির সবাই ভালো হয়ে গেছে, তাই রাইসাকে নিয়ে তোর বাড়ি থেকে না যাওয়াই ভালো হবে। না দুলাভাই, এটা ভাবা ঠিক না, কেননা এদের কোনো বিশ্বাস নাই কখন মন পরিবর্তন করে রাইসের উপর নির্যাতন শুরু করবে কে জানে। আমি চাই না পড়ার মেয়ে আমার বাড়িতে এভাবে অত্যাচারিত হয়ে ধুকে ধুকে মরুক। সেটাও তো ঠিক। আচ্ছা আম্মা আগে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠুক, তারপরে বাবার সাথে কথা বলে যেটা ভালো মনে হয় তখন না হয় সেটাই করিস। দুলাভাই, সেটাই করতে হবে, কেননা বাবার মতামতেরও একটা দাম আছে, আর তাছাড়া রাইসা আব্বাকে খুব বেশি ভালোবাসে ও সম্মান করে। আরিয়ান, যেটা না বললেই নয়, রায়সা মেয়েটা আসলেই খুব লক্ষ্মী একটা মেয়ে। যেরকম মেয়ে এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর। আল্লাহর রহমতে ভাগ্য করে আমি একটা বউ পাইছি, আর চাইবো পরকালের জন্য আল্লাহ ওকে
আমার গলায় ঝুলিয়ে রাখে। এভাবেই দুই শালা বোনজামে অনেক কথা বলে। এদিকে দেখতে দেখতে চলে যেতে থাকে দিন, আর সুস্থ হতে থাকে রাইসা শাশুড়ি। একদিন রাইসা ও শাশুড়িকে ওষুধ খাওয়াচ্ছে, ঠিক তখন শরীফও ওইখানে ছিল। কেননা অনেক কষ্ট করে তাদের দুইজনকে বাইরে হালকা রোদের মাঝে এনেছে, যেন ভিতরে থেকে একটু শীত কম লাগে। রাইসা শাশুড়িকে এমন সেবা করে দেখে মুখ ফুটে বলতে না পারলেও শরীফ মনে মনে ভাবে, ইস, আমরা একটা সময় যেই মেয়ের উপর অনবরত অত্যাচার করেছি, আজকে সেই মেয়েটাই আমাদের জন্য এত কিছু করছে। ওর সাথে করা অন্যায়ের কথা মনে হলেই চোখে জল এসে যায়। আল্লাহ, তুমি রাইসাকে সবসময় ভালো রেখো আর ওর মনের সকল আশা পূরণ করে দিও। শরীফ একা একা ওদের দিকে তাকিয়ে উপরে কথাগুলো ভাবছে। এমন সময় ওর স্ত্রী এসে বলে, কি হলো তোমার? হ্যাঁ, রাইসার দিকে তাকিয়ে আবার ভাবছো নাকি যে ওকে কিভাবে মেরে ধরে এই বাড়ি থেকে বের করা যায়? রোহিণীর আমার কথা শুনে শরীফের সেই রাগ উঠে, কিন্তু রাগ হলেই বা আর কি করার? রাগটাকে কন্ট্রোল করা ছাড়া তো আর কোনো উপায় নেই ওর কাছে। কেননা বউ বকা দিক আর যাই দিক, দিন শেষে জামাইয়ের সব কাজ বউকেই করতে হবে। রোহিণী কথা শুনে শরীফ মনে মনে বলে, ওই সাচ্চুন্নি, আমি কি ওর দিকে তাকাইলেই শুধু এমন কথাই ভাবি? হ্যাঁ, আমার মনে কি ওর জন্য ভালো চিন্তা আসে না নাকি? সাচ্চুন্নি, এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা তোর মা আর মেয়ে মিলে জুগিয়েছিস। এখন আইছিস সাধুগিরি দেখাতে? যত সব ভণ্ডামির দল। আল্লাহ, আমি যদি এখন কথা বলতে পারতাম তাহলে ওকে এই কথাগুলোর জবান ফুটে বলতাম আর ওর গালে কষে একটা থাপ্পড় মারতাম। কি ব্যাপার, তুমি এবার আমার দিকে তাকিয়ে আবার কি সব ভাবতেছো? হ্যাঁ, মনে রেখো আমার জন্য এত ভেবে লাভ নাই, কেননা আমি আর রাইসা ছাড়া তোমাদের জামাই শাশুড়ির খবর কেউ নিবে না। এবার অন্তত চোখাচোখি বাদ দিয়ে সোজা হয়ে বসো। একটু নড়াচড়া করতে শিখেছো তো মনে হয় বাঘ হয়ে গেছো। আপা, কি বলছেন এসব? দুলাভাই কথা বলতে পারে না, তাহলে তাকে এসব বলে কি কোনো লাভ হচ্ছে বলেন? সে তো শুধু আপনাকে মনে মনে হয়তো ভালো বলছে, নাই তো খারাপ। কি করব বলো, আমার তো আর ওর সাথে কথা হয় না, ভালো লাগে না, তাই এভাবে একা একা কথা বলেই নিজের মনকে সান্ত্বনা দেই। আপা, এইভাবে মন খারাপ করিয়েন না। একদিন দেখবেন আল্লাহ দুলাভাই আর শাশুড়িমাকে ভালো করে তুলবেন, তখন তারা আপনার সাথে জমিয়ে কথা বলবে। তোর কথাই যেন সত্য হয়। জানি না আল্লাহ তোকে ঠিক কোন মাটি দিয়ে বানিয়েছে, যার জন্য আমরা তোর সাথে এত অন্যায় অত্যাচার করার পরেও আমাদের জন্য তোর কোনো অভিযোগ নেই। দোয়া করি আল্লাহ যেন তোর মনের সকল ইচ্ছেগুলোকে পূরণ করে। আল্লাহ যেন আমার সব ইচ্ছেকে পূরণ করে, আর আমার সব আশা তো আপনাদের নিয়ে পুরো জীবনটা পার করে দেওয়া। আপা, ভাইয়ার মনে হয় পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়া। আল্লাহ এই ভালো মানুষদের কী অবস্থা করে রাখলো, মুখ ফুটে মনের কোনো জমে থাকা কথাগুলো বলতে পারছে না। আল্লাহ, আপনি এদের সুস্থতা দান করে দিন। রাইসা রোহিণীর সাথে কথা বলতে বলতে দেখে রোহিণীর বস শফিক পানির জন্য ছটফট করছে, তাই উপরে কথাটা বলে রাইসা। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। এখন ওরা দুজনেই পুরোপুরি সুস্থ হয়ে গেছে। একদিন খাবার টেবিলে বসে আরিয়ান ওর বাবাকে বলে, আব্বা, আপনি তো সব কিছুই জানেন, তাই আমি চাচ্ছি না সব কিছু আর নতুন করে বলতে। তবে একটা কথা বলার জন্য আমি এখন কথা তুলেছি। হ্যাঁ, কি বলবি সেটা বল। তুই তো জানিস এমন পেঁচানো কথা শুনতে আমার একদম ভালো লাগে না। তাই শুধু তুই না, যে আমার সাথে কথা বলবি সোজাসাপটা ভাবে বলবি, না হলে আমার মনের কথা মনে রাখবি। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝলাম। আসলে আব্বা, মা যেদিন অসুস্থ হয়ে পড়ে সেদিন রাইসাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সবার কথা শুনে ও আপনার মতামতের কথা ভেবে যায়নি। আর তাছাড়া রাইসাও যেতে রাজি হয়নি। তার নাকি যে তাকে শত্রু ভাবে তাকে তার আপন ভেবে কষ্ট পেতেই ভালো লাগে। সেটা তোর থেকে আমি বেশি জানি। এখন আসলে কি বলতে চাস সেটা বল। বাবা, আমি চাই না রাইসা এই বাড়িতে থেকে অবহেলা অত্যাচারের নিচে চাপা পড়ে ধুকে ধুকে মরুক। তাই আমি রাইসাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছি। এখন আপনার মতামত কি সেটা শুনতে চাই। আরিয়ানের কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, আর ওর শাশুড়ির চোখে যেন জল চিকচিক করছে। এদিকে রাইসা তো টেবিলে এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। দেখ বাবা, তোর কথা শুনে আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। কেননা তোর মা রাইসার সাথে যা করেছে তার ক্ষমা হয়তো না পাওয়ার মতো। রাইসা তোর বিয়ে করা বউ,
আমাদের থেকে ও ভালো মন্দর খেয়াল রাখাটা তোর বেশি দায়িত্ব। তাই আমি মনে করি না তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস। আমিও এটাই বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। আমিও চাই তুই রাইসা মামুনকে নিয়ে দূরে কোথাও সুখের সংসার সাজা, যেখানে তোর মায়ের মতো শকুনের ছায়া থাকবে না, আর পড়বে না তোর বোন জামাই সহ বোনদের কুনজর। কি বলছো এসব? হ্যাঁ, আমি আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দিব না। মায়ের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যদিও সবাই জানে এখন আর রাইসার শাশুড়ি রাইসার সাথে বাজে ব্যবহার করে না, বরং প্রয়োজনের থেকেও রাইসার খেয়াল বেশি রাখে, মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আরে, তোমার মেয়েরা এই বাড়ি থেকে কেন যাবে? হ্যাঁ, তোমার মেয়েরা তো স্বামীর বাড়ি আগেই খেয়ে এসেছে। শুধু তোমার কারণে 1 মাসের বেশি শ্বশুর বাড়িতে থাকতে পারেনি। আর তাছাড়া এই বাড়ি থেকে যাবে তো তোমার দুশ্মন। এখন তো তোমার খুশি হবার কথা, মেঘ না চাইতেও বৃষ্টি পেয়ে যাচ্ছ বলে কথা। না, এভাবে বলিও না। আমি হয় যা করেছি সবটাই ভুল, যার ক্ষমা আমার মেয়ের জামাইদের কাছে হবে না। ছেলের বউয়েরটা তো বাদই দিলাম, কেননা আমি রাইসার সাথে যা করেছি সেটার জন্য রাইসাকে আল্লাহ তো মনে হয় আমাকেও ক্ষমা করবে না। না মা, এভাবে বলবেন না। আপনি হয়তো আমার উপরে অত্যাচার করেছেন, কিন্তু আমি সেই অত্যাচার অপমানকে শাসন বলে মনে করেছি। কেননা বাবা মা তো সন্তানের উপর একটু একটু শাসন করবেই। মারে, তুই মানুষ না রে, তুই মানুষরূপী ফেরেশতা। তোর সাথে আমি অনেক অনেক অন্যায় বিচার করেছি, সেটা হিসাব বাহিরে। যদি সম্ভব হয় তো এই হতভাগী মাটাকে ক্ষমা করে দিস প্লিজ। না মা, তুমি এভাবে বলিও না। আর আমি এখন কিছুই বলবো না, কেননা এখানে আমার স্বামী হলেন সব। উনি যেটা বলবে সেটাই তো আমার করতে হবে। আরিয়ান বাবা, তুই রায়সাকে নিয়ে কোথাও যাস না। তোরা এই বুড়িটাকে একা ফেলে চলে গেলে আমি কিভাবে থাকবো? বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব সময় ভেবেছি মিমকে তোর বউ করে আনলে তুই অনেক সুখী হবি, কিন্তু আমি একটা ভাবিনি কখনো যে আল্লাহ তোর সাথে অন্যায় কারো জুটি রেখেছে সেটা সুখী করার জন্য। মা, তুমি তোমার ভুল যখন বুঝতে পেরেছো এটাই অনেক। এখন রাইসাও যখন চায় না তোমাকে ছেড়ে চলে যেতে, তাই আমিও চাই না এই বাড়ি ছেড়ে ওকে নিয়ে দূরে কোথাও যেতে। আরিয়ানের কথা জবাবে ওর বাবা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই বাড়িতে রাইসার বাবা সহ কয়েকজন স্যুট বুট পরা মানুষ আসে। সবাই রাইসার বাবা মাকে দেখে ভূত দেখার মতো করে চেয়ে আছে, কেননা তারা দুজন দামি পোশাক পরে এসেছে। দেখে যেন চেনাই যাচ্ছে না এরা রাইসার গরিব পিতামাতা। সেটা বললে তো হবে না বাবা। আমি অনেক আগেই আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু তোমার বাবার কথা ভেবে আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সেটা করিনি। আব্বা, এটা আপনি কি বলছেন? আর আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না, এমন পরিবর্তন কিভাবে হলো? কোনো লটারি পেয়েছেন নাকি? আরিয়ানের কথা শুনে রাইসার বাবা মা ফিক করে হেসে দেয়। এদিকে রাইসা তো আরিয়ানের দিকে চেয়ে মুসকি মুসকি হাসতেছে। বাবা আরিয়ান, আমরা আগে থেকেই এমন। তুমি বা তোমার পরিবার সবাই যেটা দেখেছো সেটা ছিল একটা অভিনয়। মানে কি বলছেন বিআই সাহেব? আমি তো আপনাদের কথায় আগামাথা কিচ্ছুই বুঝতাছি না, একটু খুলে বলেন তো দেখি। বেয়ান সাহেবা, আপনার মুখে ফকির না শুনে মিষ্টি সুরে বেয়াই ডাক্তার শুনেই পরাণটা জড়াই গেল। জানেন বেয়ান, আপনার কথায় সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু কিছুই বলতে পারি না। কেননা আমার যে হাত পা বাঁধা ছিল কোনো এক বিপদের কাছে, কিন্তু সেই বিপদটা এখন কেটে গেছে। সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। এখন বলেন তো আসলে কিসের বিপদ আর অভিনয় বা কেন? আমি বলছি, আসলে রাইসা কোনো মূর্খ বা সাধারণ ঘরের মেয়ে না। তাহলে রাইসা কে বাবা? এই জন্য কথা বলতে ভালো লাগে না। আমি কথাটা শেষ করার আগেই তোরা বাম হাত ঢুকিয়ে দিতে হবে। সরি বাবা, ভুল হয়েছে। এখন তাহলে সবটা খুলে বলো। হুম, ঠিক আছে। তাহলে শোন, রাইসা হলো এই দেশের নামকরা বিজনেসম্যান কুদ্দুস রহমানের একমাত্র আদরের মেয়ে। রাইসার মা বেঁচে নেই।
কি বলছো এসব? রাইসা মা যদি বেঁচে না থাকে তাহলে রাইসা যাকে মা বলে ডাকে ইনি তাহলে কে? দেখ, বলবোই না। তোমাদের এই স্বভাবটা কি দূর হবে না? কথা শেষ না হতে কথা বলতে শুরু করো। আগে তো পুরো কথাটা মন দিয়ে শুনবে, তারপর না হয় যা খুশি বলবে। আচ্ছা, আগে তাহলে বলো। রাইসার বাবা এদেশের নামকরা কোটিপতি হওয়ার কারণে তার শত্রুরও কোনো অভাব নাই। ওরা দেশের বাইরে বেশিরভাগ সময় থাকতো। একসময় ওদের শত্রুর সংখ্যা অনেক বেড়ে যায়। এতে এতে বডিগার্ড থাকা সত্ত্বেও শত্রুর আক্রমণে রাইসার মা মারা যায়। সেদিন রাইসার বাবা রাইসাকে বাঁচাতে দেশে চলে আসে। আর এখানে রাইসার খালার বাড়িতে গরিবের ছদ্মবেশে থাকতে শুরু করে। আর রাইসার বাবা এখানে বসে সবার মোকাবেলা করে। আজকে শত্রুর বিনাশ করেছে। কি বলছো? রাইসাটা এত বড় লোক আর আমি কিনা একটাবারের জন্য বুঝতে পারিনি। বুঝবি কি করে শালাবাবু? যেখানে রাইসা আমার উপর ফুফাতো বোন হওয়া সত্ত্বেও আমি প্রথমে এমনটা বুঝতে পারিনি বাবা না বলা পর্যন্ত। আর কত রকমের অভিনয় আপনি করেছেন বলেন তো? রাইসা আমার ফুফাতো বোন সেটাও তো কখনো বলে নাই আমাকে। রাইসার বারণ ছিল ওর পরিচয় যেন কেউ না জানে। আর রাইসা কোনো মূর্খ কেউ নয়, রাইসা একজন ডাক্তার। তাই তো ও নিজেই শাশুমার চিকিৎসা করেছে তোদের চোখকে ফাঁকি দিয়ে। আল্লাহ, আমি সামান্য একজন দোকানদার হয়ে এত বড় কোটিপতি ডাক্তার মেয়েকে বিয়ে করছি? প্রায় একটা বছর পার করেও কখনো বুঝতে পারিনি। বুঝতে দিলে তো বুঝবে। আমি তো সব সময় তোমাদের সাথে নিখুঁতভাবে গরিবের অভিনয় করে গেছি, যেটা ধরা ছোঁয়ার বাহিরে। তা ডাক্তার ম্যাডাম, আপনি এমন প্রতিভা নিয়ে সিনেমায় অভিনয় না করে আমার জীবন নামক গল্পের সাথেই কেন অভিনয় করলেন শুনি? কারণ তোমার মতো একটা খাঁটি মনের মানুষ যে আমার দরকার ছিল, আর আমি পেয়েও গেছি। আব্বা, আপনি রাইসের সম্পর্কে সবকিছু আগে থেকেই জানতেন তাহলে? হুম, আমি আগে থেকেই সবকিছু জানতাম। আর রাইসাও আমাকে জানতো। রাইসার বাবা তোকে আমার সাথে দেখেছিল, আর তারপরেই প্ল্যান করে তোর আর রাইসার বিয়ে দেয়। এত কিছু ঘটেছে আমার চোখের সামনে আর আমি কিনা একটাবারের জন্য কখনো বুঝতে পারিনি। এভাবেই ওরা আরও অনেক কথা বলে। কথা বলার মাঝে একসময় রাইসার বাবা বলে ওঠে, রাইসা, আমি এখন আর তোকে এখানে রেখে কোনো কষ্ট পেতে দিতে চাই না। তাই চল আমরা আজকে লন্ডন চলে যাব। রাইসার বাবার কথা শুনে উপস্থিত সবাই যেন অনেকটাই অবাক হয়ে যায়। কেননা কেউ ভাবতেও পারছে না রাইসার বাবা রাইসাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে। বিআই সাহেব, আপনারা নাটক করেন আর যাই করেন আমি সেটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, রাইসা আমার মেয়ে, আর মেয়ে হয়ে আমার কাছে সারা জীবন থাকবে। আমি বেঁচে থাকতে রাইসাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে দিব না। বললেই হলো নাকি? আমি তো রাইসাকে আপনার মতো দাজ্জাল শাশুড়ির কাছে রেখে যাব না। কখন কি করে ফেলবেন সেটা আল্লাহই ভালো জানে। বিআই প্লিজ এভাবে বলিয়েন না। আমি আমার করার সব ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ। ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এখন রাইসা, তুই কি আমার সাথে যাবি নাকি এখানে থাকবি? সেটা কি আর বলতে, আমি মরলেও এখানেই আমার স্বামীর পায়ের নিচেই মরতে চাই। তুমি যাও গা, আমি যাব না। আচ্ছা, তুই তাহলে থাক। আমাকে আজকে লন্ডন যেতে হবে। আবার 1 মাস পরে না হয় তোদের কাছে চলে আসবো। ঠিক আছে বাবা, সাবধানে যাও কিন্তু। হুম, তুইও সাবধানে থাকিস। আর আরিয়ান, আমার মেয়েকে দেখে রাখো। সবাই ভালো থাকেন। আসি তাহলে। রাইসার বাবা কথাটা বলিয়ে সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে সবাই রাইসা থেকে ক্ষমা চেয়ে নেয়, কেননা রাইসাও জানে ক্ষমা একটা মহৎ গুণ। একদিন সকালে রোহিণী রুবিনা সকালে নাস্তা বানাইতেছে আর রাইসার মাথায় ও শাশুড়ি তেল দিয়ে দিচ্ছে। আচ্ছা রাইসা, তুই যে ডাক্তারের সেটা বলিস নাই কেন? এমনি মা, আর সেই দিন বাবাকে যে ডায়াবেটিসের ওষুধ বুঝিয়ে দিলাম, বাবা বলার আগেই সেদিন বোঝা উচিত ছিল যে আমি হয়তো এইসব বিষয়ে কিছু জানি। ইসরে, সেদিন এই কথাটা আমার মাথায় এসেছিল, কিন্তু তোর উপর হিংসে করে সেদিন বলা হয়নি। এভাবে বউ শাশুড়ি কথা বলতে থাকে আর পার হতে থাকে ওদের জীবন থেকে সময়। পুরো পরিবারটাই যেন সুখী পরিবারের রূপ নিয়েছে। এখন রাইসাকে সবাই ভালোবাসে, কেননা রাইসা এখন গর্ভবতী। এই সময় সেবা তো করতেই হবে, তাই না?
রাইসার শাশুড়ি চায় না রাইসা একটা গ্লাস পানি নিজে নিয়ে খাক, কিন্তু রাইসা সেটা শোনে না। আরিয়ান, রাইসাকে বলে দে আমার কথা যেন মেনে চলে। আমি বলি কোনো কাজ না করতে, আর ও সেটা শোনে না। মা, তোমরা বৌমা কি করবে না করবে সেটা তোমরা নিজেরাই ঠিক করো। আমাকে আর বাবাকে এর মাঝে টানবে না, বুঝলে? শাশুমা, আমি তো তেমন ভারী কাজ করি না, আর একটু একটু কাজ করলে শরীর সচেতন থাকবে, তাহলে বেবিও সুস্থ থাকবে। এভাবে বসে থাকলে বেবি ভালো থাকবে না, পরে দেখা যাবে আমার সুন্দর পেটটা কেটে আপনার নাতি নাতনিকে দুনিয়ায় আনতে হবে। আমি আর কি বলমু, তুই ডাক্তার মানুষ, আমার থেকে তুই তো ভালো জানিস এই ব্যাপারে। তবে সেটাই করিস না কেন? তোর আর তোর দাদু ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। না মা, তোমার আর না মা, তোমার দোয়া ও আল্লাহর রহমতে কিছুই হবে না। এখন নাও, এই খাবারটা খেয়ে নাও। এভাবে ওদের মাঝে কথোপকথন চলতেই থাকে। দেখতে এতে রাইসার ডেলিভারির সময় হয়ে আসে। আলহামদুলিল্লাহ, নর্মালভাবেই রাইসার দুইটা যমজ সন্তান, একটা ছেলে ও একটা মেয়ে হয়। সবাই অনেক খুশি। এ রাইসার আরিয়ানে তো খুশির কোনো কমতিই নেই। সবাই রাইসার ছেলে মেয়েকে নিয়ে খুনসুটি করতেছে। আর এদিকে দেখেছো আমাদের সন্তানদের সবাই কতটা আপন করে নিছে? কখনো ভেবেছিলে এমন একটা দিন আমাদের জীবনে আসবে? আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। যেই মানুষগুলা একসময় আমাকে দেখতে পর্যন্ত পারতো না, আজ তারাই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। দেখতে হবে না বউটা কার, ভালো তো বাসতেই হবে সুন্দরী। ওরে আমার দুষ্টু পর, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আমিও যে অনেক বেশি ভালোবাসি তোমাকে বউ পাখি। এভাবেই সব সময় পাশে থেকো। মৃত্যু ছাড়া তোমার বুক থেকে এই পাগলিকে কেউ সরাতে পারবে না। রাইসার কথা শুনে আরিয়ান রাইসার কপালে একটা চুমু দিয়ে রাইসার মাথাটা বুকে জড়িয়ে নেয়। এভাবে ওদের সন্তানদের নিয়ে ভালোবাসার দিন কাটতে থাকে। সুখের সকলে ভাসতে থাকে সবাই। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আপনারা কেউ শ্বশুর শাশুড়ির সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কেননা তারা আপনাদের জন্ম না দিলেও মা তো নাকি। আর ছেলের বউদের নিজের মেয়ে ভাবতে শিখুন, তাহলে আর এই সংসারে এত কষ্ট থাকবে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।